হোয়াটস আপ এভরিবডি, বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন বাইরে থেকে ইউএসএ এবং কানাডায় উচ্চশিক্ষা প্রত্যাশী প্রত্যেকের জন্য আরো একটা সেশনে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত। আমাদের সঙ্গে স্পেশাল একজন গেস্টকে আমরা পেয়েছি, ডক্টর চৌধুরী ফারহানা ফারুকি ফ্রম ক্যানাডা. She will be talking about how to become a registered pharmacist in Canada, RPH. তো আমাদের আজকের সেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অমলান গাঙ্গুলি, উনি ইউকে তে এখন পিএইচডি করছেন। তবু ডক্টর গাঙ্গুলি ইনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদের 51তম ব্যাচ থেকে রাশমিয়া রাইদা, ডিড আই প্রোনাউন্স ইউর নেম কারেক্টলি রাশমিয়া? It's Rashmiya Rida. রিদা, আই এম সরি। ওকে, রাশমিয়া আমাদের সঙ্গে 51তম ব্যাচ থেকে আছে এবং আমাদের স্পেশাল গেস্ট ডক্টর ফারহানা ফারুকি, যে হচ্ছে আমার ক্লাসমেট এবং তার সঙ্গে সে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা এখন আর কি একটু ব্রিফ ইন্ট্রো পর্যায়ে যাব। তবে তার আগে সবার উদ্দেশ্যে বলি, ফারহানা হচ্ছে আমাদের ব্যাচের ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক স্টুডেন্ট এবং সে সাংঘাতিক ট্যালেন্টেড, সাংঘাতিক মেধাবী। আমি বিগ ফ্যান অফ হার। সে আমাদের ব্যাচ থেকে সবার আগে মানে যত ধরনের অ্যাচিভমেন্ট আছে সব থেকে উপরে, এবং শি ইজ ফ্রম ভিকারনেসা কলেজ. শি ইজ অ্যান অ্যাথলেট. শি হ্যাজ a lot of medals on her achievement list, এবং she is a black belt. সো কোনো ধরনের আত্মরক্ষা বা কোনো কিছু দরকার হলে she will be helping that. তো আমরা এখন অডিয়েন্সের কাছে চলে যাচ্ছি। ওয়েলকাম এভরিবডি। ফারহানা, উইড লাইক টু হিয়ার ফ্রম ইউ। ওয়েলকাম টু দ্য শো। এবং ফারহানা আমার বন্ধু, আমি ফারহানার সঙ্গে তুই করে বলি। আমরা ডিসকাস করছিলাম যে আমরা আপনি বলে কথা বলবো নাকি তুই বলে। তো আমরা পরে একমতে পৌঁছলাম যে আমি তাকে তুই বলে অ্যাড্রেস করবো, সে আমাকে তুই বলে অ্যাড্রেস করবে, কোনো অসুবিধা নাই। সো ফারহানা, ওয়েলকাম টু দ্য শো। জাস্ট গো অ্যাহেড, আমি তোর কাছ থেকে শুনি। আপনি করে তোকে বললে একেবারে খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশন হতো, আমি নেক্সট সেন্টেন্সটাই বলতে পারতাম না। তো তুই ইজ গুড। আমি মামুন সম্পর্কে যেটা বলবো যে ও আমার সম্পর্কে অনেক বেশি বলে ফেলছে। মানে ইটস নট, মানে যা যা বলেছে ঠিক আছে, কিন্তু আমি একমাত্র তা না, আমাদের অনেক ট্যালেন্টেড মানুষ ছিল। তার মধ্যে মামুন আরেকজন। সে যা ডাইনামিক, সে সবচেয়ে বেশি ডাইনামিক। আমরা অলওয়েজ জেলাস ছিলাম তার ব্যাপারে। সাপোর্টিভ ছিলাম বাট জেলাসও ছিলাম। সাপোর্টিভ ছিলাম ইন সেন্স, ও যখন যা করতে বলছে, যে এসে বললো যে তিতিল সবার কাছে 50 টাকা তুলতে হবে, হ্যাঁ দোস্ত তুলে দিচ্ছি, এখনই তুলে দিচ্ছি, তুই বলছিস তুলে দিতে তো হবে, ব্যাপারটা এরকম আর কি। তো ডাইনামিকের কথা থেকে দূরে সরে আসি, আমি আমার ছোট্ট ইন্ট্রোডাকশন দিই। সেটা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মেসিতে অনার্স এন্ড ফার্মাকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি থেকে মাস্টার্স করেছি। তারপর যেটা হয় বাংলাদেশের পার্সপেক্টিভে, তখন আমাদের খুব লুক্রেটিভ জব ছিল সেখানে। আমার মামুন আমার কলিগও ছিল অ্যাকচুয়ালি। আমরা বিকন ফার্মাসিউটিক্যালস এ মার্কেটিং এ জব করেছি। তারপর মামুন স্কয়ারে চলে গেল, সেখানে আমিও চলে গেলাম। বুঝলাম না, সামহাউ ওকে আমি 8 তলায়, তুই 7 তলায়। সামহাউ ওকে ফলো করতে করতে আমি ওখানে চলে গেলাম। তারপর আমেরিকা চলে আসলো পিএইচডি করতে। তখন আমারও কেন জানি মনে হলো আমার একটু পিএইচডি করা দরকার। তো যেটাই হোক, তার আগে যখন মার্কেটিং এ কাজ করছিলাম, তখন মার্কেটিং এর যে আমাদের যে জব ডেসক্রিপশন, সেটার পার্সপেক্টিভ থেকে এবং ক্যারিয়ার প্রোগ্রেশনের কথা চিন্তা করে মনে করলাম যে আমার বোধহয় এমবিএ ওটাও করা দরকার। কারণ আমরা যখন ফার্মেসিতে পড়াশোনা করেছি, আমাদের মার্কেটিং রিলেটেড কোনো নলেজ ছিল না ফ্রম আওয়ার কারিকুলাম। তো যেটার কারণে অথচ আমাদের সার্ভাইভ করতে হচ্ছিল মার্কেটিং এনভায়রনমেন্টে। তো সেখানে অনেক স্কিল আমাদের ল্যাকিং ছিল, যার কারণে মনে করলাম যে এমবিএটা, এক্সিকিউটিভ এমবিএ করলাম আমি ইভিনিং এ, সেটা আইবিএ থেকে করলাম। তো সামহাউ তারপরে আমাদেরকে মাইগ্রেট করতে হলো, আমরা ফ্যামিলি সহ কানাডায় মাইগ্রেট করি। তো তখন আমার বরাবরই ইচ্ছা ছিল পিএইচডি করার। কোন সালে তুই আসলি? আমি 2012 এ আসছি। 2012 এ, তার আগে পর্যন্ত আমি স্কয়ারে ফার্মাসিউটিক্যাল মার্কেটিং এ জব করতাম, একজন এক্সিকিউটিভ, পরে সিনিয়র এক্সিকিউটিভ লোকাল মার্কেটে। আর তারপর কানাডায় চলে আসার আগে আমি অ্যাকচুয়ালি অ্যাডমিশন নেই পিএইচডি তে, এবং আমি ফোকাস করি হচ্ছে ফার্মেসি প্র্যাকটিসে। আসার আগে আমার একটা ছিল যে কানাডায় আমার কাছে মধ্যে ইন্ডাস্ট্রি আমাদের দেশের মতো না। ওদের ইন্ডাস্ট্রিটা, আমাদের দেশে যে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস আছে, যেটা কানাডায় অ্যাকচুয়ালি ওভাবে নাই। আর আমি যখন ফোকাস করি, আমি যখন প্রফেসরদের বিভিন্ন ইমেল করা শুরু করি, তখন আমি ফোকাস করি যে আমার ব্যাকগ্রাউন্ড ছিল মার্কেটিং। আমি মোস্টলি কমিউনিকেশন নিয়ে কাজ করতাম, যে হাউ টু কমিউনিকেট দ্য ইনফরমেশন টু দ্য ডক্টরস এন্ড কিন্তু এখানে আসার পরে যেটা হলো, যেখানে আমার পিএইচডি টপিকটা আমি ওভাবে টার্গেট করার চেষ্টা করি যেটা ফার্মেসি প্র্যাকটিস রিলেটেড,
এবং এটা আমার যে সুপারভাইজার সে অ্যাকচুয়ালি ফার্মাসিস্টের কমিউনিকেশন যে সেটার উপরে সে স্পেশালিস্ট, এবং Right. ইটস এ ভেরি ন্যারো বাট নিশ একটা এরিয়া যেটাতে আমার সুপারভাইজার কাজ করছিল। তো সে আমাকে অ্যাকসেপ্ট করে এবং তারপর আমি পিএইচডি করতে চলে আসি। তো সাইড বাই সাইড পিএইচডি করার সাথে সাথে আমি এখানে আসার পরে বুঝলাম যে লাইসেন্সিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার পিএইচডির লাইনটা হচ্ছে ফার্মেসি প্র্যাকটিস, এবং আমার যদি রিসার্চও আমি করতে চাই ইন ফিউচার, আমাকে অ্যাটলিস্ট ফার্মেসি প্র্যাকটিসটা জিনিসটা কি, যেটা আমাদের বাংলাদেশে মিসিং, যেটা আমি পাইনি বাংলাদেশে, যে হাউ টু প্র্যাকটিস ফার্মাসিস্টরা কি কি করে অ্যাজ এ ফার্মাসিস্ট, অ্যাজ এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আমি বললাম যে আমার পিএইচডিটাকে কমপ্লিমেন্টারি হিসাবে আমি যদি কোনোদিন ফিউচার ফ্যাকাল্টিও হতে চাই, আমার যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকে হাউ টু ডু দ্য ফার্মেসি প্র্যাকটিস, তাহলে লাভ হবে না, এবং এটার জন্য আমাকে লাইসেন্সটা নিতে হবে, রেজিস্টার্ড ফার্মাসিস্ট আরপিএইচ হতে হবে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার টার্গেট। সো আমি সাইড বাই সাইড পিএইচডি করার সাথে সাথে যেসব এক্সাম গুলো দেয়া লাগে ওটা নিয়ে আমরা কথা বলবো। রাইট, এক্স্যাক্টলি, আমরা এটা নিয়ে ডিটেইল আলোচনা করব। তাহলে বেসিক্যালি হচ্ছে ফারহানার ট্র্যাকটা ছিল যে শি স্টার্টেড অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট এবং গ্র্যাজুয়ালি আচ্ছা প্রথমটা হচ্ছে ইমিগ্রেশন নিয়ে কানাডায় আসা, দেন হচ্ছে পিএইচডি, দেন হচ্ছে আরপিএইচ এর ট্র্যাক, রাইট? আরপিএইচ এন্ড পিএইচডি ওয়াজ সাইড বাই সাইড। সাইড বাই সাইড, অসাম। আচ্ছা, আমরা একটু কুইকলি আমাদের বাকি দুইজন গেস্টের থেকে একটু জাস্ট হ্যালো শুনে আসবো। অম্লান, তুমি একটু কুইকলি, আমার ছোট ভাই অম্লান, তুমি একটু কুইকলি অডিয়েন্সের উদ্দেশ্যে একটু হ্যালো বলে দাও, তুমি কোথায় কি করছো একটু বলো আমাদেরকে। হ্যালো, আমার নাম অম্লান। আমাকে যেখানে যেখানে লাইভ হচ্ছে সবাই মোটামুটি চিনে, কারণ ফার্মাসিস্টদের কমিউনিটি বা গ্রেকের কমিউনিটি মোটামুটি সবাই চিনবে। তো আমিও ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি থেকেই গ্র্যাজুয়েট, ফার্মাসিস্ট বলবো না, ফার্মেসি গ্র্যাজুয়েট, এবং পরবর্তীতে মাস্টার্স করেছি ক্লিনিক্যাল ফার্মেসি ফার্মাকোলজিতে। পরে একটা কোম্পানিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে কিছুদিন চাকরি করেছিলাম। এরপর আমি টিচিং প্রফেশনে চলে আসি, বিভিন্ন ইউনিভার্সিটিতে শুরু করি পড়ানো। এরপর শেষমেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি 2015-এ, এবং সেখানে মোটামুটি 4 বছরের মতো সার্ভিস দিয়ে আমি গত বছর 2019-এর সেপ্টেম্বরে ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে আসি পিএইচডি করার জন্য কমনওয়েলথ স্কলারশিপের আন্ডারে। তো এখানে আমি পিএইচডি করছি, মলিকুলার ফার্মাকোলজি আমার টপিক, এবং আমি জি প্রোটিন কাপল রিসেপ্টর এটার ফার্মাকোলজি এবং প্যাথোফিজিওলজি নিয়ে ইনভেস্টিগেশন করছি। তো কোভিড-19 এর কারণে কিছুটা প্রবলেম, ল্যাব এখনো খুলে নাই, তবে দেখা যাক কি হয়। Awesome, thank you so much. We're so happy to have you. রাশমিয়া, তুমি খুব কুইকলি একটু আমাদেরকে বলো তুমি কি করছো এখন। জি, আমি রাশমিয়া নার্গিস রিদা। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টে আছি, আর 4th ইয়ার পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা দিয়ে কমপ্লিট করেছি, কিন্তু কোভিড-19 এর জন্য আসলে 5th ইয়ার আমাদের পেন্ডিং এখন আছে, আর এক বছর বাকি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। এবং তুমি বোধহয় একটা ক্লাবের সঙ্গে জড়িত আছো না, ফার্মেসি স্টুডেন্ট? জি জি, গত বছর থেকে আমাদের একটা ক্লাব শুরু করেছি আমরা ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টে, যেটা ঢাকা ইউনিভার্সিটি ফার্মা ক্লাব। তো বর্তমানে আমি এই বছর এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট একাডেমিকের দায়িত্ব পালন করছি। অসাম, উই আর সো হ্যাপি টু হ্যাভ ইউ। তোমার কাজ হবে হচ্ছে আমাদের কথা ভালো করে শোনা এবং মাঝে মধ্যে কোয়েশ্চেন ইন্টারজেক্ট করা। তো উই হ্যাভ এ লিস্ট অফ কোয়েশ্চেনস এভরিবডি। ফারহানা, থ্যাংক ইউ এগেইন। আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে একটা টিপিক্যাল কোয়েশ্চেন, যে আমি ফার্মাসিস্ট হলাম, হ্যাঁ, আরপিএ রেজিস্টার্ড ফার্মাসিস্ট। তো আমি একটু জব রেসপন্সিবিলিটি বুঝতে চাচ্ছি যে এভরিডে, ডে ইন ডে আউটে আমি ফার্মাসিতে কি করি। তো মনে কর তুই অ্যাজ এ ফার্মাসিস্ট, তোর ফার্মাসিতে তুই যখন চেক ইন করিস, তোর যে ডেইলি কাজের যে প্যাটার্নটা, তুই কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে কাজ করছিস, কি ধরনের কাজ সাধারণত করা হয়? আচ্ছা, এখানে ফার্মাসিস্টের কাজ এবং টেকনিশিয়ানদের কাজ একটু ডিফারেন্ট আছে। আমি ফার্মাসিস্টদের শুরু করি বিকজ দেয়ার সাম ওভারল্যাপ, দেয়ার সাম কোলাবোরেশন। সো দেয়ার ইজ নাথিং যে এটা শুধু ফার্মাসিস্টই করবে এরকম কিছু পার্টিকুলার কাজ আছে, আবার কিছু কাজ আছে যেটা টেকনিশিয়ান করলেও চলে। সো অ্যাজ এ ফার্মাসিস্ট আমার, যদি আমি ইম্পর্টেন্ট কাজ বলি, সেটা হচ্ছে আমার প্রেসক্রিপশন চেক করা। প্রেসক্রিপশন চেক করা মানে যখন পেশেন্ট আসে প্রেসক্রিপশন নিয়ে, তখন সেটা আমাদের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে এন্ট্রি দেওয়া হয়, তারপর সেখান থেকে লেবেল বের হয়, সেই লেবেলটা দিয়ে টেকনিশিয়ান অথবা ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট যেটা করে, সেই মেডিকেশনটাকে প্রিপেয়ার করে অ্যাকর্ডিং টু দ্য ডিন নাম্বার, মানে ড্রাগ আইডেন্টিফিকেশন নাম্বার প্লাস প্রপার ডোজ, যা যা প্রেসক্রিপশনে লেখা ছিল সেটা দিয়ে তৈরি করে। করার পরে সেটা চলে যায় হচ্ছে ফার্মাসিস্টের কাছে। ফার্মাসিস্ট চেক করে যে
পেশেন্টের প্রোফাইল আমাদের কম্পিউটারে থাকে, যে তার অ্যালার্জি কি ছিল, সে আদার্স কি মেডিকেশন নিচ্ছে, তার এটার কি কারণে পেশেন্টকে এই মেডিকেশনটা দেওয়া হচ্ছে, এবং এই যে তিনটা জিনিস, একটা হচ্ছে এফেক্টিভনেস ইন্ডিকেটেড কিনা, এবং এটা সেফ কিনা, এবং পেশেন্ট অ্যাডহারেন্ট থাকবে কিনা, এই চারটা অ্যাসেসমেন্ট ফার্মাসিস্ট করে। তো এই অ্যাসেসমেন্ট করতে গেলে আমাদের অনেকগুলো ইনফরমেশনের অ্যাক্সেস লাগে, অথবা ইনফরমেশন গুলো এভেলেবল থাকতে হয়। যে প্রথম কথা যে বললাম যে পেশেন্ট কেন খাচ্ছে, পেশেন্টের কোনো অ্যালার্জি আছে কিনা, এখানে অ্যালার্জিটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, কারণ অনেকের অনেক ধরনের অ্যালার্জি থাকে, এবং অ্যানাফাইলেটিক শকের কারণে যদি কেউ মারা যায়, ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি অন দ্য ফার্মাসিস্ট। তো আমরা যখনই পেশেন্ট প্রোফাইল তৈরি করি আমাদের সফটওয়্যার, তখন ডেফিনেটলি দের ইজ এন অপশন যে পেশেন্টের কোনো অ্যালার্জি আছে কিনা, বা সে আর কি কি মেডিকেশন নিচ্ছে, বিকজ আর কি কি মেডিকেশন আমাদেরকে হেল্প করে যে is there any drug interaction, বা ওখানে ইনটলারেন্স আছে কিনা, এইসব জিনিস। সো আমাদের দায়িত্ব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেসটা চেক করা, অ্যাসেস করা ইন টার্মস অফ পার্টিকুলার দ্যাট পেশেন্ট, নট ইন জেনারেল। সো এটা চেক করার পরে যখন ওটা প্রুফ করা হলাম, আমরা সাইন করে অ্যাপ্রুভ করে দিই। তারপরে যখন পেশেন্ট আসে এটাকে পিক আপ করতে, তখন আমাদের নেক্সট দায়িত্ব হচ্ছে সেটা পেশেন্টকে কাউন্সেল করা ওই মেডিকেশনটার উপরে। কাউন্সেলিং এর মধ্যে বলতে হবে যে আপনি এটা কেন নিচ্ছেন, নামটা বলতে হবে, কেন নিচ্ছেন, কিভাবে নিতে হবে, খাওয়ার আগে না খাওয়ার পরে, বা খাওয়ার পরে কি এক্সপেক্ট করবে তারা, যে আমি একটা মেডিকেশন দিলাম যে আপনি 2-3 দিনের মধ্যে আপনার ইনফেকশন ভালো হয়ে যাবে, কিন্তু আপনাকে এটা 7 দিন খেতে হবে, বিকজ অ্যান্টিবায়োটিকের কোর্স হচ্ছে 7 দিনের, ব্যাপারটা এরকম। আবার যদি কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট হয়, আমি তাকে এটা বলবো যে তুমি আজকে এটা খাচ্ছ, মনে করো না কালকেই তুমি ভালো হয়ে যাবা। সো ইট উইল টেক টাইম, অ্যাট লিস্ট 2 to 4 weeks to see improvement, so don't get impatient. তো এই জাতীয় কাউন্সেলিং গুলো যে কি এক্সপেক্ট করতে হবে, এবং আমরা ফলো আপের একটা প্ল্যানিংও দেই সাথে, যে আচ্ছা তুমি এটা খাচ্ছ, আমি তোমার সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কন্ট্যাক্ট করবো, যে ইজ দেয়ার এনি সাইড এফেক্ট, তোমার এই সাইড এফেক্টের কথাগুলো আমাদেরকে ক্লিয়ারলি বলতে হয়, যে তুমি এটা খেলে ডিজি ফিল করবা, এটা খেলে নজিয়া হবে, বা ব্লা ব্লা ব্লা। সো ওই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ারলি বলতে হয়, এবং বলার পরে আমরা এটাও বলি যে ঠিক আছে, আমি তোমাকে সপ্তাহখানেক পরে, বা ডিপেন্ডিং অন হোয়াট মেডিকেশন ইজ দ্যাট, 2-3 দিন পরেও করতে পারি, 1 সপ্তাহ পরেও করতে পারি, ওই মেডিকেশন উপর বেস করে জিজ্ঞেস করি যে আচ্ছা আমি তোমাকে কল করতে পারি, বা তোমার যদি কোনো প্রবলেম হয় প্লিজ গিভ আস আ কল আর কাম ব্যাক, উই ক্যান ডেফিনেটলি ডিসকাস অ্যাবাউট ইট। এবং অনেস্টলি আমি প্রচুর পেশেন্টের কাছ থেকে ফোন পাই যে আমার তো এরকম হচ্ছে, আমার নজিয়া হচ্ছে, ইজ ইট ফর দিস মেডিকেশন তুমি যেটা আমাকে কালকে দিছো। ইটস এ পার্ট অফ ফলো আপ। সো আমরা ওই ওপেন ডোরটা রাখি ওদের জন্য, যে তোমার যদি কোনো প্রবলেম হয় প্লিজ, ডক্টরটা খুব বিজি অ্যাকচুয়ালি, এবং ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব ডিফিকাল্ট। ইন আদার টার্ম ফার্মাসিস্ট আর ভেরি অ্যাক্সেসিবল। এক্স্যাক্টলি আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে তোর ডক্টরের সঙ্গে তো তোদের কন্টাক্ট করতে হয়, কিন্তু অনেক সময় তোর ইকুইভ্যালেন্স হয়, যে জেনারিক ইকুইভ্যালেন্স, যেমন ব্র্যান্ড ইন্স্যুরেন্সে কভার করে না। বাই দ্য ওয়ে, ইন্স্যুরেন্সের সাইডটাকেও তোকে দেখতে হয়, যে হ্যাঁ, ইন্স্যুরেন্স সাইডটা যখন এটা অ্যাকচুয়ালি টেকনিশিয়ানরা খুব এক্সপার্ট হয়, বিকজ দে আর অ্যাকসেপ্টিং দ্য প্রেসক্রিপশন এট দ্য ফ্রন্ট। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে হাউ বিজি দ্য ফার্মেসি এন্ড কতগুলো আমার স্টাফিং এর ব্যাপারেও আছে। সো যদি স্টাফ বেশি থাকে, খুবই বিজি ফার্মেসি, তখন টেকনিশিয়ানরা বা অ্যাসিস্ট্যান্টরা হচ্ছে ফার্মেসি প্রেসক্রিপশনটা অ্যাকসেপ্ট করে, এবং ওরা মোস্টলি মানে ওদের একটা ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা ডিল করা। বাট আমি আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি, একটা ছোট্ট ফার্মেসিতে কাজ করছি না, নট টু বিজি, অ্যাকচুয়ালি আই ডিল এভরিথিং অ্যাজ এ ফার্মাসিস্ট। আমার সেই অ্যাবিলিটি থাকতে হবে যে আমি ওই টেকনিশিয়ানকে গাইড করতে পারবো। ফর এক্সাম্পল, একটা নতুন টেকনিশিয়ান আছে, she doesn't know anything about insurance, so I have responsibility to teach that person. এক্স্যাক্টলি আমি এই পার্টিকুলারলি পয়েন্টগুলো উল্লেখ করলাম এই কারণে, বিকজ এই জিনিসগুলো আমাদের বাংলাদেশ কারিকুলামে আমাদের নলেজের মধ্যেই আসে না, যে ফার্মাসিস্টের জব রেসপন্সিবিলিটির মধ্যে ইন্স্যুরেন্স ডিল করা একটা জিনিস, ডক্টরকে ফোন করে জেনারিক ইকুইভ্যালেন্ট প্রপোজ করা এইটা একটা জিনিস, কাউন্সেলিং তো বাদই দিলাম, কাউন্সেলিং খুব ইম্পর্টেন্ট। আমি একটু ইন্টারফেয়ার করি ছোট্ট একটা, যেটা হচ্ছে যে জব রেসপন্সিবিলিটির মধ্যে আরো আছে, আমরা হচ্ছে ইনজেকশন প্রোভাইড করি, ইদার ড্রাগ অর ভ্যাকসিন। আমরা এটা একটা ওয়ান অফ দ্য মেজর রেসপন্সিবিলিটি আমাদের। প্রায় পেশেন্ট আসে ইনজেকশন নেওয়ার জন্য, ভ্যাকসিন গুলো যে ট্রাভেল করছে, ট্রাভেলের আগে তাদের ভ্যাকসিন গুলো রাখবে, সেগুলো ইভেন তারা আমাদের কাছে কাউন্সেলিং এর জন্য আসে। যারা হচ্ছে কিছু ফার্মাসিস্ট আছে তাদের স্পেশালিটি আছে অন ডায়াবেটিস, অন ট্রাভেল ভ্যাকসিন। সো
যখন কেউ যদি স্পেশালিটি থাকে তখন আমরা পেশেন্টকে আমরা ডিরেক্টলি কাউন্সেলিং করি যে তুমি কোথায় যাচ্ছ, তোমার এই দরকার, তোমার যদি কোনো প্রেসক্রিপশন মেডিকেশন থাকে ডক্টরের কাছে এটা তুমি চাইবা, সর্ট অফ দ্যাট। আর ডক্টরের সাথে কমিউনিকেশন হওয়ার হামেশা হচ্ছে ইদার ফ্যাক্সে অথবা ডিরেক্টলি ফোন কলে, ডিপেন্ডিং অন দ্য ডক্টরস প্রোফাইল। তো কিছু ডক্টর ফোনে কথা বলতে পছন্দ করে, আমাদের ধরো কোনো ড্রাগ মনে হলো যে এটা পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, ইন দ্যাট কেস আমরা ইদার ডক্টরকে ফোন দেই অথবা আমরা ফ্যাক্সে আমাদের মেসেজটা লিখে দিই যে ডক্টর দিস ডোজ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস পার্টিকুলার পেশেন্ট, অর আমরা সুইচ করতে চাচ্ছি। কিছু কিছু প্রভিন্সে, আমাদের তো প্রভিন্স আছে 10টা, 3টা টেরিটরি, এবং প্রভিন্সিয়াল রুলস এন্ড রেগুলেশনস আর ডিফারেন্ট। রাইট। এটা নিয়ে আমরা কথা বলবো পরে যখন। হ্যাঁ। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি ছোট্ট একটা প্রশ্ন, তুই কি এই যে ফুটারে দেখতে পাচ্ছিস লেখাগুলা যে লোকজনের কোয়েশ্চেন কমেন্ট? আচ্ছা, আব্দুল কায়সার, আচ্ছা, it's not a question. How often do you find that physician made a mistake? আচ্ছা, এই প্রশ্ন যে করেছে, হ্যাঁ, সে হচ্ছে আমাদের ফার্স্ট বয়। থ্যাংক ইউ কায়সার। হ্যাঁ, স্যারের প্রশ্নের উত্তরটা দে আগে। এটা আমি প্রতিদিন যদি বলি, খুব বিজি ফার্মেসি হলে আমরা অ্যাটলিস্ট 3-4টা প্রবলেম পাই। খুব বিজি, লাইক 200-300 প্রেসক্রিপশন হচ্ছে যেসব ফার্মেসিতে, সেসব ক্ষেত্রে ফার্মাসিস্টরা শিফটে কাজ করে, 3-4টা শিফটে ওভারল্যাপ থাকে, এরকম কাজ করে। আর আমি এখন যে পার্টিকুলার ফার্মেসি থেকে, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি ছোট্ট একটা ফার্মেসি, 40-50টা প্রেসক্রিপশন হয় পার ডে, এবং আমি একা পুরো ফার্মেসি রান করি। তো সেই ক্ষেত্রে আমি 2-3টা ভুল পাই, এবং সামটাইমস যেটা হয়, আমার কিছু ডাক্তারের সাথে এত ভালো রিলেশন হয়ে গেছে যে ডাক্তার জাস্ট লিখে দেয় যে অ্যাজ ডিরেক্টেড, দে ডোন্ট ইভেন রাইট দ্য ডিরেকশন, এবং সামটাইমস সে ফোন করে বলে যে পেশেন্টের এই চলছে, তুমি তাকে 7 দিনের ডোজ দিবে না 5 দিনের ডোজ দিবে, ইউ ডিসাইড, which is a great leverage। মানে সব ফার্মাসিস্ট অ্যাকচুয়ালি ভাবে কাজ করতে পারে না। আমাদের এখানে এই অথরিটিটা, মানে ডিপেন্ড করে তুমি কতটা ডক্টরের সাথে কোলাবোরেটিভলি কাজ করছো, ডক্টর তোমার উপর কতটা ট্রাস্ট করতেছে। তো এর বিভিন্ন 1 বছর ধরে আমি কাজ করছি ওই ক্লিনিকের সাথে, সো ডাক্তারদের একটা আমার উপর ট্রাস্ট হয়তো বা ডেভেলপ করছে, যার কারণে একটা সার্টেন পয়েন্টে এসে বলে যে এইটা দিও না, এই ডোজটা দিও না, তুমি যেটা মনে করো সেটা দাও। আমি শিওর না যে এই ডোজটা, কোন ডোজটা দিয়ে শুরু করবো, 25 মিলিগ্রাম দিয়ে শুরু করবো না 50 দিয়ে শুরু করবো, হোয়াট ইউ সাজেস্ট? সো আই হ্যাভ মাই রেফারেন্স, I always keep that open। আমি এই কোলাবোরেটিভ এগুলো করি। আর ভুল তো করে, ভুল মানুষ, ডাক্তাররা প্রচুর ভুল করে। রাইট। আমেরিকায় তো আমাদের অ্যান্টিবায়োটিকে যেমন হচ্ছে রিফিল হয় না, বা এটা লিখে দেয়, হয় না। হ্যাঁ, এটা অনেক সময় হয় কি ডাক্তার হয়তো মিস্টেকেনলি টু রিফিল বা এগুলো দিয়ে দেয়। সেটা আমরা যেটা করি ফার্মেসিতে, আমরা স্টুডেন্টদেরকে এরকম প্রচুর অ্যাসাইনমেন্ট দেয় যে শত প্রেসক্রিপশন থেকে তাদেরকে ভুল বের করতে হয়, E&O, এররস এন্ড ওমিশনস। অনেকগুলো আছে ডক্টরের দেওয়া উচিত, ভুলে দেয় না। তারপর কিছু মেডিকেশনে হচ্ছে রিফিল অ্যালাউড না, সেখানে ডাক্তার দিয়ে দেয়। কিছু প্রেসক্রিপশনে, স্পেশালি নার্কোটিক যেখানে হচ্ছে পার্ট ফিল দিতে হবে, যে আমি রিফিল যদি দেই আই হ্যাভ টু সে মানে ইন্টারভ্যালটা কত হবে, এগুলো দেয় না, ডাক্তার অত খেয়াল করে না। সো এগুলোর জন্য অ্যাকচুয়ালি ওভারঅল যদি দেখি, একটা পেশেন্টের সেফটি ফ্রম দ্য মেডিকেশন, মানে 70% ডিপেন্ডস অন দ্য ফার্মাসিস্ট, কারণ দ্যাট ইজ দ্য লাস্ট মানে গেট, যেটা দিয়ে একটা ভুল পাস করে গেলে সরাসরি পেশেন্টের কাছে যাবে। ডাক্তার ভুল করলে কিন্তু সরাসরি পেশেন্ট পাচ্ছে না। তো আমরা হচ্ছে একটা চেক পয়েন্ট ফর দ্য ডক্টরস, যে যেখান থেকে আমরা কারেক্টেড পার্টটা দিচ্ছি পেশেন্ট। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। এটা হচ্ছে যে হোয়াট আর দ্য প্রিরিকুইজিটস টু বি অ্যান আরপিএইচ ইন কানাডা? যে আমি বাংলাদেশ থেকে আমি 4 বছরের বা 5 বছর লেখাপড়া শেষ করলাম, এখন আমি কানাডায় আরপিএইচ হতে চাই, আমাকে স্টেপ বাই স্টেপ কি করতে হবে? আচ্ছা, শুরু করছি। প্রথমেই ওরা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে আমাদের ডিগ্রি ইকুইভ্যালেন্সটা করে, ডকুমেন্ট এভালুয়েশন বলে। হ্যাঁ, ডকুমেন্ট এভালুয়েশন মানে হচ্ছে সেখানে আমাদের এটা বলেই দিয়েছে যে যে কোনো দেশের রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে, নট নেসেসারিলি 4 বছরের ইকুইভ্যালেন্ট ফার্মেসি কোর্স হতে হবে মিনিমাম। 5 বছর হলেও ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির পার্সপেক্টিভে 5 বছর ইজ গুড, বাট 4 বছরের কোর্সটা থাকতে হবে ফার্মেসি। তারপরে ডকুমেন্ট এভালুয়েশনের জন্য এটা বাংলাদেশ থেকে করা সম্ভব, ইট ডাজন্ট মিন যে এটার জন্য মানে কানাডায় আসতে হবে। সো ওরা ওখান থেকে ওদের প্রথমে যে স্টেপটা সেটা হচ্ছে একটা গেটওয়ে ফার্মাসিস্ট বলে একটা ওয়েবসাইট আছে, আমি একটু ফার্মাসিস্ট গেটওয়ে কানাডা,
আমি লিংকটা শেয়ার করবো নাকি আমি লিংক আমরা একটা কাজ করতে পারি, তুই মুখে ভার্বালি ডেসক্রাইবটা শেষ করার পরে আমরা কমেন্টের মধ্যে পরে এটা টাইপ করে দেবো, এটা মনে হয় ভালো হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ইভ্যালুয়েশন করলাম যে আমার ডিগ্রি, আমি যে কারিকুলাম পড়েছি সেটা কানাডার উপযোগী। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, কিন্তু তার আগের স্টেপটা হচ্ছে ফার্মাসিস্ট গেটওয়ে কানাডা, এই যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে। ওকে, ইট উইল গিভ ইউ আ ন্যাশনাল আইডি। এটা নতুন সিস্টেম। ওই গেটওয়ে ফার্মাসিস্ট এর ওখানে গিয়ে অনলাইনে রেজিস্টার করার পর, এটা বাংলাদেশ থেকে করা সম্ভব, ওখান থেকে অনলাইনে রেজিস্টার করলে একটা ন্যাশনাল আইডি পাওয়া যাবে, এবং তারপরে ওখানে রিসোর্সের অভাব নেই। দে উইল গিভ ইউ এভরি ইনফরমেশন যে কোন প্রভিন্সে কেমন করে রেজিস্ট্রেশন মানে ফার্মাসিস্ট হতে হয়। সেটা আমি যাচ্ছি সেখানে। ফার্স্ট স্টেপটা হচ্ছে গেটওয়েতে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ওরাই সাজেস্ট করবে যে এই ডকুমেন্ট সাবমিট করো, মানে ডিগ্রি ইকুইভ্যালেন্সি টেস্টের জন্য। এটা মানে ডকুমেন্ট ইভ্যালুয়েশন, এটার জন্য একটা মানে ফিজও আছে। তো এটার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে ওরা আমাদের যদি ওটা ঠিক মানে প্রুভড হয়, ইন দ্যাট কেস আমরা দিব ইভ্যালুয়েটিং এক্সাম। ইভ্যালুয়েটিং এক্সাম পর্যন্ত হচ্ছে এখানে ওরা টেস্ট করে যে আমরা যা যা শিখেছি সেটা এখানকার কারিকুলামের সাথে ইকুইভ্যালেন্ট। আচ্ছা, একটা তো আমাদের সার্টিফিকেট ইকুইভ্যালেন্সি হলো, তারপরে আমাদের নলেজ ইকুইভ্যালেন্সি টেস্ট করে বাই দ্য ইভ্যালুয়েটিং এক্সাম। ওরা ওখানে কম্পিউটার বেসড এক্সাম নাকি? এটা হচ্ছে কম্পিউটার বেসে মাল্টিপল চয়েস। আচ্ছা, মানে এটা থিওরি, এটা ওই যে তো ক্লিনিক্যাল নলেজ যে পেশেন্টের সঙ্গে ডিলিং এরকম কোনো কম্পারেটিভলি কম থাকে, মেইনলি থাকে আমরা অ্যাকচুয়ালি যা যা শিখেছি, মানে কেমিস্ট্রি থাকে, বায়োলজি থাকে, তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি থাকে, ফিজিওলজি থাকে, অ্যানাটমি থাকে। এগুলো দিয়ে ওরা আমাদের ইকুইভ্যালেন্সিটা টেস্ট করে যে এদের কারিকুলামের সাথে ইকুইভ্যালেন্ট কিনা। কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেন ডেফিনেটলি থাকে, ফার্মাকোলজি কোয়েশ্চেন থাকে, একদম বেসিক মানে একটা মেকানিজম অ্যাকশন থেকে শুরু করে। আমার জিজ্ঞাসাটা আসলে ছিল কি যে এটা শুধু কম্পিউটারে নাকি অ্যাকচুয়ালি মনে কর পেশেন্ট হ্যান্ডস অন ট্রেনিং এ মানে টেস্টের মতো হয় যে রিয়েল পেশেন্টকে কাউন্সেলিং ওই জায়গায় যায় না। রাইট, হ্যাঁ, ওকে। এখানে এবং এই পরীক্ষাটা দেওয়ার জন্য কানাডায় থাকতে হবে, এই পরীক্ষাটা বাংলাদেশে বসে দেওয়া যাবে না। মানে এটা একটা সার্টেন ডেতে পরীক্ষাটা হয়, একটা পরীক্ষার সেন্টার থাকে, সেইখানে গিয়ে পরীক্ষাটা দিতে হবে, বাট এটা কম্পিউটার বেসড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ওকে, গুড। হ্যাঁ, এটা গেল। তারপরে হচ্ছে যদি এটাতে পাস করা যায়, তারপরে যে এক্সামটা এটাকে বলে কোয়ালিফাইং এক্সাম পার্ট 1 এন্ড পার্ট 2। এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি ওভারঅল যে কোনো ক্যানাডিয়ান স্টুডেন্টকেও দিতে হবে, সব ফার্মাসিস্টকে দিতে হয় যারা হচ্ছে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট। ইভেন এখানে যখন কেউ ফার্মাসি মানে ফার্মেসি প্রোগ্রাম থেকে ক্যানাডিয়ান ফার্মাসিস্ট স্টুডেন্টের কথা বলছে, ওরা যখন পাস করে দে আর নট এলিজিবল টু প্র্যাকটিস, দে হ্যাভ টু গো থ্রু দ্যাট টু এক্সাম, কোয়ালিফাইং licensure exam, that's called qualifying part 1, qualifying part 2. দুটো এক্সাম। পার্ট 1 টা হচ্ছে মাল্টিপল চয়েস কম্পিউটার বেসড এক্সাম, 2 দিন ধরে হয়, ভেরি এক্সটেন্সিভ, ভেরি ডিফিকাল্ট, এবং ওখানে যেসব কোয়েশ্চেন থাকে সেগুলো মোস্টলি ক্লিনিক্যাল বেসড কোয়েশ্চেন, কেস বেসড কোয়েশ্চেন, প্রচুর কেস বেসড কোয়েশ্চেন থাকে, প্লাস আদার্সও থাকে, প্রচুর ম্যাথস থাকে, এবং মানে একটা মানে ফার্মাসিস্ট তার কাজের ক্ষেত্রে এখানে প্র্যাকটিস করতে হলে তারা যেসব সিচুয়েশনে পড়বে সেই ধরনের কেসগুলো দিয়ে পরীক্ষাটা নেওয়া হয়, এবং ইটস ভেরি হার্ড। তারপরের পার্ট এটা হচ্ছে, তারপরে বা সাইমালটেনিয়াসলিও দেয়া যায়। কোয়ালিফাইং পার্ট 2 হচ্ছে অস্কি। অস্কি হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। এটা আমিও বারবার ভুলে যাই, অস্কি। হ্যাঁ, আমিও ভুলে যাই, অস্কি বলে খুব কমন আর কি, অবজেক্টিভ ক্লিনিক্যাল এক্সামিনেশন। সো সেই এক্সামটার মধ্যে একদম প্র্যাকটিক্যাল, ও যে বললো যে পেশেন্ট আসবে, মানে স্যামুলেটিভ পেশেন্ট এবং নন ইন্টারেক্টিভ, ইন্টারেক্টিভ দুটো ধরনের কেস থাকে। নন ইন্টারেক্টিভ ইজ লাইক যে ওই যে প্রেসক্রিপশন দিয়ে দিবে আমাদের, দিয়ে ওই 10 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে আমাকে 7 মিনিটের মধ্যে আমাকে হয়তো বা 5টা প্রেসক্রিপশন চেক করতে হবে যে এর মধ্যে কোনো ভুল কি ভুল আছে এবং ভুলগুলো কি করতে হবে। ডাক্তারকে আমি কমিউনিকেট করব নাকি ভুল এন্ট্রি দিছে, হয়তো ফার্মেসি টেকনিশিয়ান কোনো ভুল এন্ট্রি দিছে, পেশেন্টের নাম ভুল, পেশেন্টের জেন্ডার ভুল, জেন্ডারের কারণে মেডিকেশন ইনঅ্যাপ্রোপ্রিয়েটও হতে পারে, সর্ট অফ দ্যাট। তো ওই জিনিসগুলো আমাকে ভুল করে প্রপার অ্যাকশন নিতে হবে ওই 7 মিনিটে। মানে ইটস এ ইন্টেন্স এক্সাম অস্কি। মানে অনেক সময় নলেজ অনেক ভালো থাকলেও যদি এটা প্র্যাকটিস না থাকে, ওই 7 মিনিটে আমি একটা পেশেন্টকে প্রপার প্রবলেম আইডেন্টিফাই করে তার প্রবলেম সলভ করে প্রপার কাউন্সেলিং করে ফলো আপ করে বের হয়ে আসবো,
ইটস হার্ড। সো প্রপার প্র্যাকটিসটা থাকতে হয়, প্রচুর প্র্যাকটিস করতে হয় অস্কির জন্য। সো দ্যাট ইজ পার্ট 2। এই পর্যন্ত যে বললাম যে ডকুমেন্ট ইভালুয়েশন, তারপরে হচ্ছে evaluating exam, qualifying part 1, qualifying part 2, এই পর্যন্ত হচ্ছে ফেডারেল এক্সাম। রাইট রাইট হ্যাঁ, আমি এই পর্যন্ত পাস করার পরে নামের শেষে কি আরপিএইচ বসাতে পারবো নাকি? নট ইয়েট। ওকে, নট ইয়েট। আরপিএইচ বেসিক্যালি হয় হচ্ছে প্রভিন্সিয়াল কলেজের আন্ডারে। ওকে, সো এই যে বললাম যে কোয়ালিফাইং এক্সাম পার্ট পর্যন্ত হচ্ছে ফেডারেল এক্সাম ডান, এটা পুরো কানাডার সবাই একই এক্সাম ফেস করে। তারপরে আমি ডিসাইড করব যে আমি কোন প্রভিন্সে কাজ করব। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু প্রভিন্সে ব্রিজিং প্রোগ্রাম বলে একটা কথা আছে। ব্রিজিং প্রোগ্রামটা হচ্ছে ইটস হার্ড, এবং এটা হচ্ছে ওদের ইউনিভার্সিটিতে একটা সার্টেন আইপিজি মানে ইন্টারন্যাশনাল ফার্মেসি গ্র্যাজুয়েটদের জন্য একটা প্রোগ্রাম থাকে, ওটা অ্যাটেন্ড করতে হয়। যেমন অন্টারিওর কথা বলি, আমি এক্সাম্পল দিচ্ছি, অ্যালবার্টাতে লাগে না, যে প্রভিন্সে আমি কাজ করছি অ্যালবার্টাতে সে ব্রিজিং প্রোগ্রামটা নাই, কিন্তু অন্টারিওতে ব্রিজিং প্রোগ্রাম আছে যেটার কস্ট অ্যাবাউট অনেক $13,000। সেখানে যদি কেউ কোয়ালিফাইং পার্ট 1 বা পার্ট 2 ফেল করে, একবারও ফেল করে, তাহলে তাকে সেটা করতে হবে, সেই ব্রিজিং প্রোগ্রামটা করতে হবে। আবার ব্রিটিশ কলাম্বিয়ায় যেটা আছে সেটা হচ্ছে ওখানে ব্রিজিং প্রোগ্রাম করতেই পারবে, মানে দ্যাটস আ মাস্ট, কিছু করার নেই, দেয়ার ইজ নো ওয়েভার। অন্টারিওতে ওয়েভ করে, যদি একবারে পাস করে যাও তাহলে ওয়েভ করে দেয়। আবার ম্যানিটোবা এবং অ্যালবার্টাতে আবার ব্রিজিং প্রোগ্রামটা নাই। সো অনেক সময় দেখা যায় অনেকেই যারা অন্টারিওতে একবারে পাস করছে না, তারা ওখান থেকে অ্যালবার্টাতে চলে আসে, এসে এখানে বাকি পরীক্ষাগুলো দিয়ে, মানে ইটস ইজিয়ার না, ব্রিজিং প্রোগ্রামে $13,000 দেয়া ইটস নট আ জোক। এর মধ্যে কি লটা ইনক্লুডেড? আমি যখন পার্ট 1 পার্ট 2 পরীক্ষা দিচ্ছি, ল কি ওখানে হয়ে যাচ্ছে নাকি ল কি আলাদা? ওইটাই বললাম, কারণ ল তো ডিফারেন্ট, প্রভিন্স ওয়াইজ ল ডিফারেন্ট। তো যেটাই বললাম যে ব্রিজিং প্রোগ্রামটা যদি রিকোয়ার্ড থাকে সেটা করতে হবে। তারপরে হচ্ছে কলেজের সাথে রেজিস্ট্রেশন করে, কলেজের বিভিন্ন কলেজের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট, যে আমি 600 ঘন্টা কাজ করব ইয়েতে ফার্মেসিতে কোন প্রিসক্রিপ্টরের আন্ডারে। অ্যালবার্ট হ্যাঁ, শ্যাডোয়িং এবং এটার অ্যাসেসমেন্টও আছে, নিজে নিজে কাজ করে। হ্যাঁ, মানে আমরা আমেরিকা এটাকে বলি এপিপিই, অ্যাডভান্সড ফার্মেসি প্র্যাকটিক্যাল ফার্মেসি এক্সপেরিয়েন্স। মানে বাংলাদেশে ইন্টার্নশিপের ইকুইভ্যালেন্ট আর কি। ইন্টার্নশিপের ইকুইভ্যালেন্ট আমি এখন একদম রিয়েল ওয়ার্ল্ডে তোমাকে এত ঘন্টা কাজ করতে হবে, রাইট, সেম জিনিস এখানেও। কিন্তু ইন্টারেস্টিং প্রভিন্স ওয়াইজ এটাও ডিফারেন্ট। অ্যালবার্টাতে 1000 আওয়ার, ম্যানিটোবায় 600, ব্রিটিশ কলাম্বিয়া 600 আওয়ার প্লাস হচ্ছে ওই যে বললাম যে ব্রিজিং প্রোগ্রাম। অন্টারিওতে তারা রেজিস্ট্রেশন, কলেজের সাথে রেজিস্ট্রেশন করার পরে 2 বছর ভলান্টিয়ার করার পারমিটটা পায়। ওকে, সো ওরা কোনো ফিক্সড আওয়ার দেয় না যে তোমাকে এত আওয়ার করতে হবে। 2 ইয়ার্স তো হচ্ছে ফার্মাসিস্টদের আছে যে তুমি এর মধ্যে তুমি কিভাবে প্র্যাকটিস করবা, করো, শিখো প্র্যাকটিক্যালি। ওদেরকে 2 উইকস এর একটা অ্যাসেসমেন্ট ফেস করতে হয়। ইটস লাইক অ্যানাদার OSCE এক্সাম ইন রিয়েল প্র্যাকটিস, আই উড সে। রাইট। মানে 2 উইকস এর একটা অ্যাসেসমেন্ট নেয়, কলেজ থেকে লোক আসে এবং ওরাই ঠিক করে দেয় কোন ফার্মাসিস্টের আন্ডারে সেই অ্যাসেসমেন্টটা দিবে। কলেজ থেকে এসে ওকে অডিট করে যে স্টুডেন্টটা সে ঠিক মতো কাজ করছে কিনা, তারপরে ওরা যখন রেজাল্ট দেয় সেটার উপর। সো প্রভিন্স ওয়াইজ ইজ সো ডিফারেন্ট। তো এবং ওই যে বললাম যে একটা ওয়েবসাইট আমি শেয়ার করব, ফার্মাসিস্ট গেটওয়ে কানাডা। এই ওয়েবসাইটে প্রত্যেকটা প্রভিন্সের রিকোয়ারমেন্ট খুব ডিটেইল সুন্দর করে দেয়া আছে, এবং দ্যাট ইজ আ ভেরি হেল্পফুল ওয়েবসাইট যারা ইন্টারন্যাশনাল ফার্মেসি গ্রাজুয়েট তাদের জন্য। এবং ওখানে একটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন পেজও আছে যে কি কি করা যায়। আচ্ছা, আরেকটা বলি, সেটা হচ্ছে যে এখন আসতেছে, আমি ফেডারেল এক্সাম গুলো তো দিয়ে দিলাম, রাইট? হ্যাঁ, এই পিবিসির এক্সাম গুলো দিয়ে দিলাম। আমি এখন ঘন্টা পূরণ পর্যন্ত হয়ে গেছে আমার। কোনটা পর্যন্ত? মানে ঘন্টা, ওই যে ঘন্টা পূরণ হয়ে গেছে। আচ্ছা, ইন্টার্নশিপ হয়ে গেছে। ইন্টার্নশিপ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের জুরিসপ্রুডেন্স এক্সাম দিব। জুরিসপ্রুডেন্স এক্সামটাই হচ্ছে ল এক্সাম, কারণ ডিফারেন্ট প্রভিন্সেস ডিফারেন্ট। আমি যদি এখন আমি অ্যালবার্টাতে পারমিটেড, আমি অ্যালবার্টার আরপিএইচ, আমি যখন অন্টারিওতে যাই আমাকে জুরিসপ্রুডেন্স এক্সাম দিয়ে ওখানকার পারমিট নিতে হবে। রাইট। আদারওয়াইজ আমি অন্টারিওতে প্র্যাকটিস করতে পারবো না। ইটস লাইক দ্যাট। সো ল এক্সামটা হচ্ছে প্রভিন্স ওয়াইজ আলাদা। কিছু প্রভিন্সে যে কোনো সময় দেওয়া যায়, কিছু প্রভিন্সে ওদের স্কেডিউল টাইম থাকে, সেই সময় দিতে হয়। আর আগের যে এক্সামগুলোর কথা বললাম, এভালুয়েটিং এক্সাম, কোয়ালিফাইং পার্ট 1 পার্ট 2, এগুলো বছরে 2 বার হয়। আর একটা কথা বলি, সেটা অ্যাডেড করতে হয়, কারণ হচ্ছে
ফেডারেল এক্সাম গুলো যে কেউ দিতে পারবে। ইন্টারন্যাশনাল ফার্মেসি স্টুডেন্ট যারা আসতেছে তারা ট্যুরিস্ট ভিসায় আসলে তারা দিতে পারবে, কিন্তু যখনই কলেজের সাথে রেজিস্ট্রেশন করতে হবে এবং ফার্মেসিতে ইন্টার্নশিপ করতে হবে, দে শুড হ্যাভ ভ্যালিড ওয়ার্ক পারমিট। রাইট রাইট, এইটা এটা খুব ছাড়া ওরা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি যদি ধর পিএইচডি করতে আসি, আমি স্টুডেন্ট হিসেবে আসলাম, আমার অলরেডি বাংলাদেশে ব্যাচেলর অফ ফার্মেসি করা আছে এবং আমার ইন্টেনশন হচ্ছে আলটিমেটলি আরপিএইচ হওয়া, তাইলে আমি ফেডারেল পরীক্ষাগুলো দিয়ে ফেললাম, কিন্তু আমাকে অবশ্যই ওই ওয়ার্ক পারমিট বা ইমিগ্রেশনের ফেজটা পার করতে হবে সো দ্যাট আই কোয়ালিফাই টু টেক দ্য নেক্সট স্টেপস। এক্স্যাক্টলি, মানে কেউ আরপিএইচ হতে পারবে না যদি তার ভ্যালিড ওয়ার্ক পারমিট না থাকে অথবা ইমিগ্রেশন না থাকে বা সিটিজেনশিপ না থাকে। রাইট রাইট রাইট, আচ্ছা তাহলে ওইটা হচ্ছে একটা বটল নেক, ওইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা গুড, আমরা তাহলে আচ্ছা তাহলে এই পর্যন্ত এটা তো ওভারঅল প্রসেস যেটা তুই কভার করলি, এটা তো মোটামুটি আমরা সামারি বলতে পারি। আচ্ছা তাহলে আমরা একটু সামনের প্রশ্নে যাচ্ছি। একটা কোশ্চেন এসেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আরপিএইচ এন্ড ফার্মডি? এটা আমি একটু উত্তর দিতে হেল্প করি। ফার্মডি ইজ দ্য নেম অফ দ্য ডিগ্রি, লাইক মাচ লাইক বি ফার্ম, এম ফার্ম, ফার্মডি ইজ জাস্ট নেম অফ এ ডিগ্রি। ডক্টর অফ ফার্মেসি কানাডায়, যেটা কানাডায় আমার মনে হয় স্টিল ব্যাচেলর অফ ফার্মেসি আছে। আমাদের 2003 পর্যন্ত ছিল ব্যাচেলর অফ ফার্মেসি ইউএসএ তে, 2003 এর পরের থেকে তারা বললো যে আমরা মিনিমাম প্র্যাকটিসের জন্য যে ডিগ্রিটা লাগবে দ্যাট ইজ ডক্টর অফ ফার্মেসি। RPH, like a universal term, যে কোনো দেশে রেজিস্টার্ড ফার্মাসিস্ট বা ফার্মেসি রেজিস্টার্ড প্র্যাকটিস করার জন্য যে এলিজিবিলিটি, ওই ডিগ্রি বা ডিগ্রি না, আসলে RPH হচ্ছে আমি বলবো যে একটা এলিজিবিলিটি, লাইক দিস পারসন ইজ রেজিস্টার্ড অ্যাজ এ ফার্মাসিস্ট। ফারহানা, ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং এলস? না, এটাই ঠিক আছে। ফার্ম ডি হচ্ছে একটা ডিগ্রি, যেমন আমরা বি ফার্ম বলি, ঢাকা ইউনিভার্সিটি বি ফার্ম পেয়েছি, এম ফার্ম পেয়েছি, ফার্ম ডি হচ্ছে এখানে। আর কানাডার পার্সপেক্টিভে এখনো এখানে কিছু ফার্ম ইউনিভার্সিটি বিএসসি ফার্মেসি অফার করে, কিন্তু যেমন ইউনিভার্সিটি অফ আলবার্টা যেখান থেকে আমি পিএইচডি করেছি, ওদের প্রথমে বিএসসি ফার্মেসি ছিল, আমি থাকাকালীন অবস্থায় কারিকুলাম চেঞ্জ করে ফার্ম ডি এস্টাবলিশ করে। তো ওদের দুটো অপশন থাকে, কারণ ফার্ম ডি হচ্ছে অনেকে আছে ফোর্থ ইয়ার পর্যন্ত এসে ওরা ওখানে বিএসসি ফার্মেসি নিয়ে বের হয়ে যাচ্ছে। আবার কারো যদি ইচ্ছা থাকে ফার্ম ডি করার, তার সেই লেভেলের রেজাল্ট করতে হয়, মানে ইটস এ কম্পিটিটিভ পজিশন, ওই লেভেলে রেজাল্ট করতে হবে, ওই তারপরে তারা ওই ফার্ম ডি প্রোগ্রামে জাস্ট মার্জ করে, আর কিছু না। আবার ফার্ম ডি প্রোগ্রামে আমরা আইপিজি যারা, তারাও ফার্ম ডি করতে পারি, যারা আমরা ইন্টারন্যাশনাল ফার্মেসি গ্রাজুয়েট তারাও আমরা ফার্ম ডি করতে পারি। এটা অত এক্সটেন্সিভ না, জাস্ট 2 ইয়ার্স এর একটা কোর্স, 2 ইয়ার্স এর একটা প্রোগ্রাম। কিন্তু ওরা যেটা দেখে আমাদের এভালুয়েটিং এক্সামটা, পিভিসি এভালুয়েটিং এক্সামটা পাস করতে হয়, যেটা দিয়ে আমার বিএসসি ফার্মেসি যে ডিগ্রিটা, সেটা ওদের এখানকার বিএসসি ফার্মেসির সাথে মানে ইকুইভ্যালেন্ট এস্টাবলিশ হওয়ার পরে ওরা আমাকে অ্যালাউ করবে ফার্ম ডিতে যাওয়ার। বাট ফার্ম ডিতে যাওয়ার জন্য ওই এই পজিশনগুলো খুবই কম্পিটিটিভ, কারণ এবং আমাদের এখানে অ্যাকচুয়ালি হসপিটালের সংখ্যাও কম, কানাডার মানুষ কম, তো সো এইসব পজিশনগুলোর একটু স্কারসিটি আছে, যার কারণে যেটা দেখা যায় যে ওই পজিশন গুলোতে সাধারণত যাদের খুব ভালো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে, যারা অলরেডি কমিউনিটিতে অথবা হসপিটালে কাজ করছে কিন্তু তাদের ফার্ম ডি ডিগ্রি নাই, তাদের প্রপার রেফারেন্স লেটার আছে এবং রেজাল্ট খুব ভালো। অ্যাকচুয়ালি এখানে যারা ফার্মেসিতে পড়ে তারা সবাই খুব ভালো স্টুডেন্ট। আমি টিচিং এ ইনভলভ ছিলাম কিছুদিন, মানে সামহাউ ওদের গ্রেড যদি একটু কম হতে পারে, মানে আমাকে ধুয়ে ফেলে। জীবনে পরের কোয়েশ্চেনটা হচ্ছে টাকা পয়সা রিলেটেড। মনে কর যে এই পুরো প্রসেসের মধ্যে ধর বাংলাদেশ থেকে আমি আসলাম, আমি লাইসেন্সার এক্সাম এর মধ্যে দিয়ে যেতে আছি, তারপর পার্ট 1 পার্ট 2, তারপরে ধর জুরিসপ্রুডেন্স এক্সাম, ওভারঅল খরচের আইডিয়াটা একটু দে যে কেমন লাগতে পারে। ওকে, আমি এটা একটা করে রাখছি শর্ট নোটের জন্য, যেটা হচ্ছে প্রথমে গেটওয়ে অ্যাক্সেসটা লাগে। আমি ফেডারেল পর্যন্ত যাব, কারণ প্রভিন্সিয়াল গিয়ে সেটা আবার একটু ডিফারেন্ট হয়ে যায়, বিভিন্ন প্রভিন্সে ডিফারেন্ট। আমি ফেডারেল পর্যন্ত যাব, গেটওয়ে অ্যাক্সেসের জন্য লাগে $340 প্লাস ট্যাক্স, কানাডিয়ান ডলার। এটা জাস্ট হচ্ছে ওই মানে নিজেকে রেজিস্টার করা এন্ড গেট এ ন্যাশনাল আইডি ইন টার্মস অফ ফার্মেসি, নট কানাডান ন্যাশনাল আইডি, যেটা বাংলাদেশে বসেও কিন্তু করা যায়। বাংলাদেশে বসেও এই কাজটা করা যায়। এটা আমি অনেকে বলি যে যদি ডকুমেন্ট এভালুয়েশন এবং গেটওয়ে অ্যাক্সেসটা বাংলাদেশ থেকে করে আসা যায়, যদি ওইরকম লং টার্ম প্ল্যান থেকে কানাডায় আসার, আই উড সে এইটুকু কাজ বাংলাদেশে, কারণ বাংলাদেশে আমাদের অ্যাকচুয়ালি অনেক সাপোর্ট, ফ্যামিলি থাকে, থাকে, কিন্তু এখানে আসার পর নিজের কাজ সবকিছু নিজে করে
ইটস খুব হার্ড, difficult. লট অফ ওয়ার্ক, মানে পড়াশোনায় মনোযোগ দেওয়া খুব ডিফিকাল্ট হয়। সো এইসব Right. কাজ যদি বাংলাদেশ থেকে করে আসা যায়, এটা এক্সট্রা একটা হেডেক, যেটা ডান করে আসা যায় বাংলাদেশ থেকে। আচ্ছা, তারপর Right. ডকুমেন্ট এভালুয়েশনে আসতেছে 675 প্লাস ট্যাক্স। Okay. তারপরে এভালুয়েটিং এক্সামে আসতেছে $860 পার ট্যাক্স প্লাস ট্যাক্স। এই পর্যন্ত হচ্ছে এভালুয়েটিং এক্সাম। তারপরে যে কোয়ালিফাইং এক্সাম পার্ট 1 এন্ড পার্ট 2 দুটো একসাথে 2600 200 মানে সরি অলরেডি ছিল প্রায় 1800 এর মতো, এবার হচ্ছে 2600 620, হ্যাঁ ওরকমই good. $2600 মতো। $2600. ওকে। তারপরে হচ্ছে প্রভিন্সিয়াল কলেজে ইন্টার্নশিপ করার জন্য এটা ভ্যারি করে, 500 থেকে 1000 এর মধ্যে ভ্যারি করে, মানে আমি ডিপেন্ডিং 4400 অন প্লাস হচ্ছে 500 ধর কত 5000। 3000 হচ্ছে, যদি প্রভিন্সিয়াল কলেজটা হিসাব করি 1000 হিসাবে, ওকে। আর কোয়ালিফাইং এক্সামটা যদি 2600, সো 3500 প্লাস আরো 2000, 6000 এর মতো হচ্ছে। 6000 এর মতো। ওকে, হ্যাঁ। গুড। কিন্তু এটা একবারে লাগছে না, এটা না, হচ্ছে না। ফেজ বাই ফেজ। আমি একটা শেষ করলাম, তারপরেরটার জন্য এটা রাইট। হবে। আমি একটা টাইমলাইন, ওই যে ওই ওয়েবসাইটে দেখলে একটা টাইমলাইনও দিয়ে দেয় ওরা, যে অ্যাকচুয়ালি কতদিন লাগে। কারণ এক্সাম গুলো তো এভরি 6 মান্থস হচ্ছে, রাইট? রাইট, রাইট। তো এবং আমি ধর দিলাম এভালুয়েটিং এক্সাম দিলাম, ইউজুয়ালি এটা জুন মাসে হয় অথবা জুলাই মাসে হয়, সরি জানুয়ারি মাসে না, অথবা জুলাই মাসে হয়। তো জানুয়ারিতে দেওয়ার পরের যে নেক্সট কোয়ালিফাইং এক্সাম, সেটা হচ্ছে মে মাসে। Sometimes it's very difficult to get prepared for that very difficult exam within this short term, like 3-4 মাসের মধ্যে। it's hard. এটা অনেকে তখন সেটা মিস করে নেক্সট নভেম্বরে চলে যায়, নভেম্বরে কোয়ালিফাইং এক্সামটা হয়। সো সেই হিসাব করে টাইমলাইনটাও কিন্তু অ্যাটলিস্ট 2 বছর, আমি বলবো 2 বছর হচ্ছে মিনিমাম সবকিছু, সব এক্সাম শেষ করাটা। প্লাস যদি ওই যে বললাম ইন্টার্নশিপের রিকোয়ারমেন্ট থাকে আরো 1000 আওয়ার, মানে হচ্ছে আমি ফুল টাইম 40 আওয়ার্স পার উইক যদি করি, ইটস অ্যাবাউট 3 to 4 months, রাইট? রাইট, রাইট। ইয়েস। আচ্ছা, আমার মনে হয় নেক্সট কোয়েশ্চেনটা অলরেডি তুই উত্তর করে দিয়েছিস। হোয়াট আর দ্য স্টেপস ফর আ বিডি ফার্মেসি গ্র্যাজুয়েট টু বি অ্যান আরপিএইচ? খুবই সুন্দরভাবে অলরেডি কভার হয়ে গিয়েছে। তো অডিয়েন্স, আপনারা একটু ভিডিওটা যেহেতু সেভ করা থাকবে, আপনারা একটু রিওয়াইন্ড করে দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন আমরা যেটা পেয়েছি, হুইচ ইউনিভার্সিটিজ অর ইনস্টিটিউটস আর গুড ফর ডুইং দি আরপিএইচ রিলেটেড স্টাডি ইন কানাডা? প্রবাবলি এই কোয়েশ্চেনটা একটু আচ্ছা, কোয়েশ্চেন তৈরি করতে আমাকে হেল্প করেছে আজকে অম্লান। বেসিক্যালি আমাদের আজকে একটা বড় মিটিং ছিল, এই কারণে আমি এটা করতে পারিনি। তো অম্লান, থ্যাংক ইউ সো মাচ। তুমি এইটার মধ্যে আসলে কোন অংশটা তুমি এখানে ইনক্লুড করতে চাচ্ছ? লাইক ইনস্টিটিউটস মানে হচ্ছে যে যেখান থেকে লাইক কোর্স করা যায়, ইউনিভার্সিটি কি মিন করেছিলে? না, যেটা বললো আপু যে বিভিন্ন প্রভিন্সে যাওয়ার পরে বিভিন্ন ইনস্টিটিউট, যেমন ইউনিভার্সিটি অফ টরন্টো বা আলবার্টা, এইসব কোনো ফার্মেসি ডিপার্টমেন্ট কি কিছু কোর্স করতে হয় নাকি, সেটা জানতে চাচ্ছিলাম। ওই যে ব্রিজিং প্রোগ্রাম, যেটা হ্যাঁ, ব্রিজিং প্রোগ্রামটার জন্য অ্যাকচুয়ালি ওরা অফার করে, যেমন ইউবিসি, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, এরা অফার করে, ইউনিভার্সিটি অফ টরন্টো ওরা অফার করে। কারণ ওরা অফার করে যে প্রোগ্রামটায় রেজিস্টার করে প্রোগ্রামটা শেষ করতে হয়। ইটস ইন সাম প্রভিন্স ইটস এ ম্যান্ডেটরি থিং। আমি যদি অন্টারিওতে থাকি, আমাকে ইউএফটিতে আমি যদি একবার ফেল করলাম পরীক্ষাটা, এবং এটা খুব নর্মাল, ফেল করাটা অস্বাভাবিক কিছু না, ইটস ভেরি নর্মাল। আমি নিজে অস্কিতে একবার ফেল করেছিলাম, সো ইটস নাথিং। তারপরে তখন আমাকে ওই প্রোগ্রামটা নিতেই হবে। রাইট, রাইট। আচ্ছা, আমরা একটু তাহলে পাশ ফেলের বিষয় যেহেতু চলে আসে, বারবার চেষ্টা করার বিষয় চলে আসে, টাইম একটা ফ্যাক্টর। আচ্ছা, পাশ ফেলের ব্যাপারটা একটু বলি। হ্যাঁ, পাশ ফেলের ব্যাপারটা বলি, যে একটা পরীক্ষা 3 বার ম্যাক্সিমাম 4 বার দেওয়া যায়। আচ্ছা, এটা ডাক্তারদের পরীক্ষার থেকে এটা ডিফারেন্ট, ডাক্তাররা অ্যাজ মেনি টাইম দিতে পারে, কিন্তু আমাদের ফার্মাসিস্টদের জন্য এই রুলসটা একটু ডিফিকাল্ট, যে আমি 3 বার ফেল করলাম, 4th টাইম আমাকে কলেজে না, পিবিসি কে একটা কনভিন্সিং লেটার লিখতে হবে বা ইমেল লিখতে হবে, যে প্লিজ লেট মি গো ফর দ্য এক্সাম, আই এম ডাইং টু বি আ ফার্মাসিস্ট। বারবার ফেল করছি, এর পিছনে কি লুকিয়ে আছে? কি রহস্য লুকিয়ে আছে? আচ্ছা, যারা পরে জয়েন করছেন, প্রথম অংশটা মিস করছেন, ফারহানা হচ্ছে আমার ইউনিভার্সিটির বন্ধু এবং আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড। এই কারণে আমরা তুই করে অ্যাড্রেস করতেছি এবং আমরা একটু দুষ্টুমি করতেছি, বিকজ আপনারা আশা করি অবাক হবেন না যে কেন গেস্ট এবং হোস্ট এরকম ভাবে আপনি থেকে পিতুকারি করছে। এনিওয়ে, তিতিল হচ্ছে ফারহানার ডাক নাম। তিতিল চলে আসছে বারবার।
So basically যদি টাইমের কথাটা বলি, is that about 2 years in total? 2 years এক্সাম গুলো শেষ করার জন্য। Okay, good. Acha. Then the next question is, what is Pharmacy Examining Board of Canada, That's PEBC? PEBC. What is the role of this board? So basically ওরা oversee করে এক্সাম গুলো। হ্যাঁ, ওরাই ওই যে বললাম যে ফেডারেলের যে এক্সাম গুলো ওই পর্যন্ত ওদেরই সমস্ত দায়িত্ব, প্রোগ্রাম মানে এক্সাম গুলোকে দেয়া প্লাস হচ্ছে রেজাল্ট দেয়া। ওখান থেকে আমরা যখন সবগুলো পরীক্ষা পাস করে একটা সার্টিফিকেটও পাই, বাট দ্যাট ডাজন্ট মিন আই এম এলিজিবল টু প্র্যাকটিস যতক্ষণ না আমি কলেজের আন্ডারে রেজিস্ট্রেশন করে ইন্টার্নশিপ করছি, আমি ইয়ে করছি। সো পিবিসি রোল হচ্ছে, পিবিসি রোল অনেক বড়, মানে শুধু এইটা না, আরো অনেক বড়। আমাদের ফার্মাসিস্টের রোল, ম্যালপ্র্যাকটিসের জন্য যে লাইসেন্স কেড়ে নেওয়া, এটা বোধহয় এরা করে নাকি? এটা ফার্স্টলি কলেজ করে। আচ্ছা। ওরা তো লাইসেন্স প্রোভাইডই করে না, দে আর নট প্রোভাইডিং লাইসেন্স, এটা কলেজ করে। কিন্তু ওদের দায়িত্ব হচ্ছে একটা ফার্মাসিস্টের রোল কি হবে ওভার, মানে ইন ফেডারেল রোল, বুঝলেন যে আমাদের রোল কিন্তু প্রভিন্স ওয়াইজ খুবই ভ্যারি করে। এবং লাকিলি আমি যে প্রভিন্সে আছি, আমাদের স্কোপ অফ প্র্যাকটিস ইজ হিউজ। আমরা এখানে এডিশনাল প্রেসক্রাইবিং অথরিটি নেওয়া যায়। ধর আমি 1 বছর কাজ করলাম, তারপরে আমি কিছু কেস ডেভেলপ করলাম, আমার কাজের মাধ্যমে আমি এগুলোকে কলেজে সাবমিট করলাম, যদি তারা কনভিন্স হয় আমাকে ওরা অ্যাডিশনাল প্রেসক্রাইবিং অথরিটি দিবে। এবং আমাদের প্রচুর আমরা যেটাকে প্রোভাইডার বলি, যে প্রেসক্রিপশন লিখতে পারার অথরিটি, এটা ওকে। ওরা শুধু নার্কোটিক ছাড়া আর কন্ট্রোল ড্রাগ ছাড়া সব ধরনের প্রেসক্রিপশন, ওরা একটা পেশেন্ট আসলো তাকে অ্যাসেস করলো, অ্যান্টিবায়োটিক থেকে কিছু এভরিথিং, তারা ইভেন ডায়াবেটিক মেডিকেশনও শুরু করতে পারে এবং ল্যাব অর্ডার করতে পারে। ল্যাব এই জিনিসগুলো আমি বলি না, এই জিনিসগুলো ল্যাব অর্ডার করা, ল্যাব টেস্ট এভালুয়েট করা, এগুলো সব করে আমরা নতুন প্রেসক্রিপশন লিখতে পারি। আর আমরা যে কোনো ফার্মাসিস্ট, আমি অ্যালবার্টার কথা বলছি পার্টিকুলারলি, এটা সব জায়গায় সেম, তবে ওভারঅল পুরো কানাডায় ফার্মাসিস্টরা যে কোনো প্রেসক্রিপশন রিনিউ করার ব্যাপারে এলিজিবল। রাইট। আচ্ছা, ইউএসএ তে আমরা এখনো মানে ফার্মাসিস্টরা এখনো প্রোভাইডার স্ট্যাটাস পায়নি, কিন্তু এটার ব্যাপারে অনেক সংগ্রাম চলছে। হ্যাঁ, আমাদের অনেক সংগ্রাম চলেই হয়েছে এবং ইন্টারেস্টিং, আমার পিএইচডি টপিক ছিল এটা, ফার্মাসিস্ট প্রেসক্রাইবিং। মানে এবং এটার ব্যাপারে ফার্মাসি, আমার পিএইচডি টপিকটা খুবই মানে ইন্টিগ্রেটেড ইন দিস। ফার্মাসিস্টকে প্রোভাইডার স্ট্যাটাস দেওয়া কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমির জন্য ভালো, কারণ মানুষ ডাক্তারের কাছে যাওয়ার আগে 10 বার চিন্তা করে। ফার্মাসিস্ট কিন্তু অনেক বেশি অ্যাক্সেসিবল। সেটাই তো বললাম, ডাইরেক্টলি আমি ওটিসি হলে কিনে ফেললাম, যদি আরএক্স ড্রাগ থাকে আমি ফার্মাসির সঙ্গে ডাইরেক্টলি ওখানে কাউন্সেলিং করতে পারছি। সো ওভারঅল ইকোনমির জন্য এটা খুব ভালো। কিন্তু ডাক্তারদেরকে পে করতে হয় বেশি, ডাক্তারদের ফিস কিন্তু আমাদের থেকে অনেক বেশি কম্পারেটিভলি। ডাক্তাররা ডেফিনেটলি এটাকে ভালোভাবে নেয় না, এটা হচ্ছে আমাদের ডাক্তার ভাইয়ারা, এটা এবং আমার পিএইচডির একটা পার্টও ছিল যে আমি ডাক্তারদেরকে ইন্টারভিউ করেছি, কোয়ালিটেটিভ রিসার্চ ছিল যে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ফার্মাসিস্ট প্রেসক্রাইবিং। So that was very মানে অনেক ইন্টারেস্টিং জিনিস বের হয়ে আসছিল ওইটা থেকে, মানে আই এম ভেরি প্রাউড অফ দ্যাট পার্ট অফ ওয়ার্ক। উই আর সো প্রাউড অফ ইউ। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে সরাসরি টাকা পয়সার সঙ্গে সম্পর্কযুক্ত, যে what is the general pay range of pharmacists in Canada? প্রভিন্স ওয়াইজ ভ্যারি করে, যেখানে কম্পিটিশন বেশি সেখানে পে রেঞ্জ কমে যায়। তবে আমি একটা জেনারেল বলছি, কমিউনিটি ফার্মেসিতে এটা ভ্যারি করে 35 to 50। ওকে, 35 to 50,000 to 50,000। না, সরি, আমি পার আওয়ারে গেছি। আচ্ছা, পার আওয়ার, ওকে, গুড। আমি পার আওয়ারে বলছি, 1000 আমি বলছি না, কারণ এটা ডিপেন্ড করে একজন কত ঘন্টা আমি পেলাম, সেটা ভ্যারি করে। এক্স্যাক্টলি, হ্যাঁ। একটা ফার্মাসিস্ট পার্ট টাইমও কাজ করতে পারে, একটা ফার্মাসিস্ট মানে এমনও আছে যে 3-4টা ফার্মেসিতে কাজ করছে। আমি এক জায়গায় ফুল টাইম করছি, উইকেন্ডে আমি আরেক জায়গায় পার্ট টাইম করছি। আমি ওইভাবে ইয়ারলি ওদের হয়তো 100-200 হয়ে যাচ্ছে আমি পার ইয়ার, আমি সেই জায়গায় যাচ্ছি না। পার আওয়ারলি আমি যদি কম্পেয়ার করি, অন্টারিওর দিকে একটু কম, কারণ ওখানে কম্পিটিশন বেশি, ফার্মাসিস্টের অ্যাভেলেবিলিটি বেশি। আবার যদি আমি এখন মানে কিছু সাবার্ব এরিয়া বা রুরাল এরিয়াতে চলে যাই, দে গিভ আস ভেরি গুড অপশন এবং অনেক ভালো অপরচুনিটিস দেয় ওদের। হ্যাঁ, এবং কারণ ওখানে এত ঠান্ডার জায়গা, তো বরফের মধ্যে জুবুথুবু হয়ে শুধু ওই ফার্মেসিতে গিয়ে কাজ করবো আর বাসায় আসবো, আর কোনো লাইফে কিছু করার থাকে না। ওইসব জায়গায় গিয়ে ডেফিনেটলি ওরা আমাকে ওইভাবে কম্পেনসেশনটা বেশি দিবে, কারণ ওখানেও ফার্মাসিস্ট দরকার আছে। ফার্মাসিস্টের অ্যাপ্রুভাল ছাড়া কেউ মেডিকেশন নিতে পারবে না। এটা একটা বিশাল ব্যারিয়ার। সো ফার্মাসিস্ট ইজ নিডেড, রাইট? সো ইন দ্যাট কেস ওইখানে সামটাইমস
55-60ও চলে যায়, বাট আচ্ছা হসপিটালের রেঞ্জ হচ্ছে ইট স্টার্টস ফ্রম 55 or 60 হসপিটালে। কিন্তু হসপিটালে আমি যেটা খেয়াল করেছি, আইপিজি ফার্মাসিস্টদের হসপিটালে ঢোকাটা একটু ডিফিকাল্ট। হ্যালো। আচ্ছা আচ্ছা ইয়েস রেসিডেন্সি কি করতে হয় মানে হসপিটালে এক্স্যাক্টলি, হসপিটালে ঢোকার জন্য রেসিডেন্সিটা ওরা, আমি অনেক জায়গায় ওই যে জব ইয়েগুলো দেখছি, জব ওপেনিং গুলো, ওখানে দেখলাম যে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে রেসিডেন্সি থাকে, কিন্তু যখন এখানকার আন্ডারগ্র্যাডরা ওদের ফার্মডি করছে, দে অলরেডি হ্যাভ ইট দ্য রেসিডেন্সি, ওরা ওদের অলরেডি ওদের কারিকুলামের মধ্যে ওরা পেয়ে যাচ্ছে। তো যার কারণে ওদের সাথে আমাদের এই জায়গাটা একটা বিশাল ডিফারেন্স। রেসিডেন্সি, আমাদের হসপিটাল সংখ্যা কম, আমাদের রেসিডেন্সি পাওয়া যদি সেই লেভেলের কানেকশন না থাকে বা রেফারেন্স না থাকে, ইটস সো হার্ড টু গেট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো রেসিডেন্সি না পেলে ইন ফিউচার আমি কখনোই হসপিটাল ফার্মেসিতে, আমাকে ওদের একটা প্রি রিকুইজিশনই থাকে যে তোমার হসপিটালে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, রেসিডেন্সি থাকতে হবে, বা তোমার ইনফ্যাক্ট ইট ইজ লেজিটিমেট। ওই এক্সপিরিয়েন্স না থাকলে আমি অ্যাকচুয়ালি হসপিটালে কাজ করতে পারবো না, কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য আমার রেসিডেন্সি পেতে হবে, যেটা খুব ডিফিকাল্ট, এবং মোস্টলি এখানকার যারা আন্ডারগ্র্যাড করে এরা, ওদের জন্য অ্যাক্সেসিবল, কারণ ওদের অলরেডি থ্রু দ্য প্রোগ্রাম ওদের সেই ইন্টার্নশিপ বলো বা রেসিডেন্সি বলো, ওদের প্রোগ্রামেই থাকে। আচ্ছা আমার মনে হয় আমরা স্লোলি পরের কোশ্চেনের দিকে অলরেডি তুই বলা শুরু করেছিস, যেমন ধর জব ক্যারিয়ার, আমরা যদি একটু ডাইভার্সিটি বলি, তুই হসপিটালের বিষয়টা বললি, তুই কমিউনিটিতে আছিস, এটার বাইরেও লাইক রেগুলেটরিতে থাকতে পারে, ফেডারেলে থাকতে পারে, এই স্কোপ গুলো একটু বল, একাডেমিয়া, ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির জন্য ম্যানুফ্যাকচারিং এ ফার্মাসিস্ট কাজ করে না, যেটা করে সেটা অন্টারিওতে কিছু আছে, এলিলিলি আবার এগুলো আছে, সেখানে রিসার্চ করছে, আছে, কিন্তু এক্সটেন্সিভ না, কারণ এখানকার কারিকুলামটা, যেহেতু কানাডা ইন্ডাস্ট্রির সংখ্যা কম, এখানকার কারিকুলামটা হচ্ছে টোটালি সাজানো হচ্ছে মোস্টলি ইয়েদের জন্য, ক্লিনিক্যাল এবং আর্টিস্টদের জন্য। এখানে আমি এই জিনিসটা খুব দেখছি যে আমরা, ওরা ট্যাবলেটিং শেখে, এমন না যে ফার্মাসিউটিক্স শেখে না, শেখে খুব ভালো করে শেখে, কারণ আমরা এখানে কম্পাউন্ডিং ফার্মেসি আছে, হ্যাঁ, তারপরে ওদেরকে সেটা কিন্তু এক্সটেন্সিভ না, ওদেরকে মেইনলি ফোকাস করা হয় ক্লিনিক্যালে, যেটা আমি অ্যাড করতে চাই, আমাদের কারিকুলামে এটা খুব মিসিং। বাংলাদেশের কারিকুলামে বলছি, আমাদের ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চিন্তা করি না। হ্যাঁ, আমরা চিন্তা করি ফার্মাকোলজিটা চিন্তা করি, হ্যাঁ এটা মেকানিজম অফ অ্যাকশন, দিস ইজ হাউ ইট ওয়ার্কস, এটার এই সাইড এফেক্ট আছে, দ্যাটস ইট। কিন্তু আমি যখন একটা পেশেন্টকে নিউমোনিয়া নিয়ে আমার কাছে আসবে, আমি অ্যাকচুয়ালি আমার হাতে অপশন 3টা, লিভোফ্লক্সাসিন, আরো অনেকগুলো অপশন আছে, আমি কোন অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করব, পেশেন্টের কোন ক্রাইটেরিয়া আমাকে কনসিডার করে আমি কোন অ্যান্টিবায়োটিক শুরু করব, ডোজ কি হবে, এগুলো পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কখনো বাংলাদেশে পড়ি না। যাই হোক, সেটা আলাদা পয়েন্ট। কিন্তু যেটা ক্যারিয়ারের কথা বলছিলাম, যে ইন্ডাস্ট্রির ফোকাসটা একটু কম। আমাদের বাংলাদেশ থেকে অনেকে এখানে এসে ফার্মাসিউটিক্স বা ড্রাগ ডেভেলপমেন্টে পিএইচডি করছে, তারা আবার ঠিকই রিসার্চ রিলেটেড জব বা ইন্ডাস্ট্রিতে রিসার্চার হিসাবে জব পাচ্ছে। ড্রাগ রেগুলেটরিতেও বাংলাদেশি একজন আছেন, উনি ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে পিএইচডি করেছিলেন, উনি এখন কানাডার, উনি অন্টারিওতে, অটোয়াতে আর কি রেগুলেটরিতে কাজ করছেন। সো স্কোপ যে নাই তা না, কিন্তু ওইটার জন্য আরপিএইচ হওয়ার দরকার নেই। আর টিচিং এ যাওয়ার জন্য আরপিএইচ হওয়ার দরকার নেই। আরপিএইচ শুধুমাত্র দরকার হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস করার জন্য, ইদার হসপিটাল, আমাদের এখানে লং টার্ম কেয়ার আছে, তারপর এগুলো এসব জায়গায় তো ফার্মাসিস্ট কাজ করে, তারপরে হচ্ছে আর আমাদের এখানে যেটা বলে ক্লিনিকে অনেক সময় কাজ করে, কোলাবোরেটিভ সেটিং, সেখানে ডাক্তার, নার্স, ডায়েটিশিয়ান, পোডিয়াট্রিস্ট, ফার্মাসিস্ট, এরা সবাই একসাথে কাজ করে। ওখানকার প্র্যাকটিসটা আবার একটু ডিফারেন্ট, নট রেগুলার হসপিটাল, কারণ ওখানে কোনো পেশেন্ট থাকতে যায় না, কিন্তু ওখানে পেশেন্ট আসে এবং একসাথে এসে সবগুলো হেলথ কেয়ার প্রোভাইডারের যার যেটা দরকার, আমি ডায়াবেটিস নিয়ে গেলাম, আই শুড হ্যাভ সিন আ পোডিয়াট্রিস্ট, আই শুড হ্যাভ সিন আ ডায়েটিশিয়ান, এক্সারসাইজ স্পেশালিস্ট, সো ওদেরকে আমি একটা ছাদের আন্ডারে পেয়ে যাচ্ছি। এটা একটা কোলাবোরেটিভ সেটিং আছে। আর কমিউনিটি ফার্মেসির অনেক টাইপ আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কোনটা ফ্র্যাঞ্চাইজ, এরকম আর কি। শপার্স ড্রাগ মার্ট, রেক্সেল, এগুলো হচ্ছে চেইন। গভর্নমেন্ট বডিতে কাজ করার কোনো লাইক ইউএসএফডিএ যেমন ইউএসএ তে আছে, তোদেরও তো এরকম কিছু একটা নিশ্চয় আছে, ওই সব জায়গায় কি? আমাদের ওইরকম না, আমি খুব কম দেখেছি পেশেন্ট, সিডিসির কথা বলছিস তো? সিডিসি, ইউএসএফডিএ যে মনে কর যে ফুড এন্ড ড্রাগ,
ওই হ্যাঁ ওরকম আমি খুব একটা দেখি মানে আচ্ছা আচ্ছা ওটার জন্য আরপিএইচ হওয়ার দরকার নেই, ওরা ডিগ্রি থাকলে ফার্মাকোলজিস্ট হ্যাঁ কাজ করতে পারে সেখানে। এক্স্যাক্টলি। আবার আমার মনে হয় যে ক্লিনিক্যাল ট্রায়াল তো বোধহয় কানাডায় প্রচুর হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ ক্লিনিক্যাল ট্রায়ালে এখানে এগুলো অনেক CRO রিসার্চার নেয়। তে কাজের অনেক সুযোগ আছে সম্ভবত। হ্যাঁ অনেক রিসার্চ এবং অপশন গুলো এরকম অনেক আর কি, রাইট রাইট। রিসার্চার হিসাবে কাজ করার অপশন অনেক। আচ্ছা আমরা কোয়েশ্চেন অ্যান্সারে যাব, তার আগে জাস্ট তোর নসিহত বা অ্যাডভাইস ছোট ভাই বোনদের জন্য, জেনারেল টিপস অফ ডুজ এন্ড ডোন্টস। আচ্ছা ডুজ এন্ড ডোন্টস, ডুজে যাই আগে, ডোন্টস অ্যাকচুয়ালি নাই। শিওর শিওর। ডুজে হচ্ছে যদি কানাডায় আরপিএইচ হওয়ার ইচ্ছা থাকে, ওই যে বললাম যে একটা সার্টেন পর্যায়ের পরে কিন্তু আর আরপিএইচ হওয়া যাবে না, কারণ আমাদের ওয়ার্ক পারমিট থাকতে হবে, নাহলে ইমিগ্রেশন থাকতে হবে। এই যে এটা একটা বিশাল ব্যারিয়ার আই উড সে। এখন এক্সপ্রেস এন্ট্রি চলছে, আমি ইমিগ্রেশন স্পেশালিস্ট না, কিন্তু আমি এটা বলতে পারি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে বাংলাদেশ থেকে, বাংলাদেশ না, পুরো ওভারঅল পৃথিবী থেকে অনেক মানুষ আসছে কানাডায়। ওখানে ওই যে স্কিল মাইগ্রেশন বলে যেটা, ওখানে রাইট ফার্মাসিস্টদের এনওসি আছে, মানে ফার্মাসিস্টদের জন্য ক্রাইটেরিয়া আছে। আমি ওই লিংকটাও শেয়ার করতে চাচ্ছিলাম, দিব হ্যাঁ পরে। আমরা মামুনকে আসলে আমি স্কিল শেয়ার করে দিব। মাইগ্রেশন নিয়ে টোটালি ডেডিকেটেড একটা সেশন সামনের সপ্তাহে বা তারপরের সপ্তাহে রাখছি, আচ্ছা ওইখানে আমরা ডিটেল পুরো জিনিসটা কভার করব। এটা কি তো শুধু ফার্মাসিস্টদের জন্য নাকি ওভারঅল? ওভারঅল জেনারেল আর কি, ওভার আচ্ছা, আমি ওভারঅল। শুধু ফার্মাসিস্টটাই জানি, আমি পুরোটা জানি না। হ্যাঁ ফার্মাসিস্টদের এনওসি হচ্ছে 3131। এইটা জাস্ট এনওসি 3131 দিয়ে সার্চ করলে ওখানে, গুগল করলেই চলে আসে। ওখানে দেখতে হবে যে ওখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে ফার্মাসিস্ট, রিটেল ফার্মাসিস্ট বা কমিউনিটি ফার্মাসিস্টদের অপশন, যে ওদের যে জব ডেসক্রিপশন সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ফার্মাসিস্টের জন্য ডিফিকাল্ট, কারণ আমরা ওই কাজগুলো করি না। রাইট সো ওইটা দেখে আমি একটু হতাশ হলাম। কিন্তু পরে আরেকটা আছে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট, সেখানে যে জব ডেসক্রিপশন গুলো আছে তার 70% আমরা অ্যাকচুয়ালি করি। অসম। সেখানে সেখানে যে আমরা মার্কেটিং এ কাজ করছি বা আদার্স, যে এগুলো মিলে যায়। আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স এ কাজ করছি, কোয়ালিটি ইন্ডাস্ট্রিতে যেসব, ফ্যাক্টরিতে যেসব যারা ফার্মাসিস্ট কাজ করে তাদের জন্য অপশনটা আছে। যদি ওই এনওসির যে জব ডেসক্রিপশন সেটা 70% কারো জব ডেসক্রিপশন সাথে মিলে যায়, দে আর এলিজিবল টু অ্যাপ্লাই। এবং তার পয়েন্টের ব্যাপারটা আছে, কিছু একটা সার্টেন পয়েন্ট পাওয়া লাগে, সেটা অনেকগুলো ফ্যাক্টর, পার্সোনাল ফ্যাক্টরের উপর নির্ভর করে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আইএলটিএস এক্সাম দিতে হয়, মানে এগুলো আর ডিফারেন্ট স্টোরি। রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই যে বললাম যে তো এক মানে টেক হোম মেসেজ নাম্বার 1 হচ্ছে স্টার্ট আর্লি, স্টার্ট yes, আর্লি উইথ আ বিগার প্ল্যান। yeah. আমি 45 বছর বয়সে যদি চিন্তা করি যে আমার আসলে কানাডায় ট্রাই করা উচিত বা উচিত ছিল, দেন ইটস প্রবাবলি টু লেট। আসিস না, তুই ওখানে থাক, তুই ওখানে ঘুরতে যাবো। তুই চলে আয় এখানে। আচ্ছা তাহলে এটা হলো ডুজ। এখন মনে কর ডোন্টস, যে আর কি কি ডোন্টস যেটা আছে যেটা তুই দেখেছিস। ডোন্ট এর মধ্যে হচ্ছে যে হ্যাপহাজার্ডলি শুরু করা উচিত হবে না। রাইট মানে রাইট। আমি মানে একটা প্রপার প্ল্যান আগে থেকে করা দরকার, যে এবং ওই যে বললাম ওয়েবসাইটে এটা দিলে, আমাদের সময় এই জিনিসটা ছিল না। আমি অনেককে দেখেছি যে যারা ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে কানাডায় এসে তারপরে এই আরপিএইচ হওয়ার প্রসেসটা শুরু করে। অনেস্টলি আমি মানে অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, সেটা হচ্ছে বিদেশের লাইফ বাংলাদেশের লাইফ থেকে অনেক ডিফারেন্ট। আমাদের কাজের লোক নেই, আমাদের ড্রাইভার নেই, আমাদের ও মাই গড। বাচ্চা থাকে, ফ্যামিলি থাকে, আমি এবং গতকালকে, আমি একটু ইন্টারাপ্ট করি দোস্ত, গতকালকে আমার লাইভের মধ্যে আমার ওয়াইফ গেছে ফার্মাসিতে, বাসায় হচ্ছে আমার পিচি আর আমরা দুইজনে। তুই আমার পারলে লাইভটা একটু দেখিস। আমি দেখছি বাচ্চা নিয়ে গল্প ও করছিল মাই তুমি। গড, মানে সে কিছুতেই, মানে লাইভ শুরু হওয়ার 1 মিনিট আগে থেকে ক্যাঁ শুরু করছে যে লাইভ শুরু হয়েছে, এখন আমাকে অ্যাকশনে আসতে হবে। তারপর আমি কোলে নিয়ে লাইভ করছি। মানে এই এক্সপেরিয়েন্স যেটা বললাম যে এই বিদেশের বাড়িতে কোনো বেবি সিটার কোভিড এর কারণে আমরা কাউকে আনতে পারতেছি না। লাইফ খুবই ডিফিকাল্ট। তো ফারহানা আপু যেটা বলছেন, যে আমি একটা ছোট্ট জিনিস যোগ করি, তার বিশাল জ্ঞানের সমুদ্রে ছোট্ট একটা ফোঁটা যোগ করি। সাধারণত আমরা যখন 4th ইয়ারে থাকি আমাদের নলেজ সবচেয়ে শার্প থাকে। আমরা যখন ইন্ডাস্ট্রিতে যাওয়া শুরু করি তখন ওই কোয়ালিটি কন্ট্রোল বা প্যাকেজিং বা ওইরকম আইএমডি তে কাজ করলে ওই নলেজ বাড়া শুরু করে, বাট আমাদের থেরাপিউটিক নলেজ কিন্তু ডিক্লাইন করা শুরু করে। তো এই জন্য plan early so that you can take your IELTS, you can do your immigration related stuff on time, যাতে তোমরা এই সবকিছু টাইম মতো শেষ করতে পারো। আমার মনে হয় আমরা জেনারেল সেটআপ কোয়েশ্চেন সবগুলো শেষ করলাম। এখন আমি একটু অম্লান তোমার কাছে একটু আসতে যাচ্ছি, লাইক এট দিস পয়েন্ট জাস্ট একটা বা দুইটা কোয়েশ্চেন বা কোনো কিছু তুমি অ্যাড করতে চাও নাকি পাঠানোর জন্য? হ্যাঁ, আমার দুই একটা জিজ্ঞাসা আপুর কাছে। আপু যেহেতু সাইমালটেনিয়াসলি একজন পিএইচডি হোল্ডার এবং আরপিএইচ, তো আমি জানতে চাচ্ছি যে এটা আসলে রেয়ার, তো ওনার কাছে পার্সোনালি যে
আপনার কাছে কোনটা বেশি সহজ বা কঠিন মনে হলো, দুইটা ডিগ্রি পাশাপাশি? আর আরো কিছু কোশ্চেন আমি করে ফেলি। আমাদের দেশে যারা ফার্মেসি গ্রাজুয়েট 4 বছর বা 5 বছর ডিগ্রি নেওয়ার পর ইউনিভার্সিটি থেকে, আমাদের ফার্মেসি কাউন্সিল থেকে একটা রেজিস্ট্রেশন নেই। আমরা জানি না, এটা আমারও নেওয়া, হয়তো আপনাদেরও নেওয়া, কিন্তু এটা কোনো কাজে লাগে না আমাদের দেশে। এটা কি কানাডাতে বা ইউএসএ তে কোনো কাজে লাগে কিনা? আর আরেকটা লাস্ট কোশ্চেন হচ্ছে, যদি আইএলটিএস পরীক্ষা দিতে হয় সেটা কি ইমিগ্রেশনের জন্য কি একাডেমিক আইএলটিএস নাকি জেনারেল জিপি? ওইটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি প্রথম প্রশ্নটায় লাস্টে যাব। আমি শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি, কারণ প্রথম প্রশ্নটা খুব ডিফিকাল্ট। তো শেষ প্রশ্নটা যেটা, যে আইএলটিএস হচ্ছে ইমিগ্রেশনের জন্য আইএলটিএস লাগে, যেটা সেটা হচ্ছে জেনারেলটা। ইমিগ্রেশনের জন্য একাডেমিকটা লাগে না। কিন্তু আমি যখন আরপিএইচ হতে যাচ্ছিলাম, আমি যখন কলেজের সাথে, আমার প্রভিন্সিয়াল কলেজের সাথে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, সেটা একটা রিকোয়ারমেন্ট, প্রিরিকুইজিট হচ্ছে আমাকে একাডেমিক আইএলটিএস দিতে হয়েছে। তো দুইটা আইএলটিএসই দরকার যদি আমি কানাডায় অ্যাকচুয়ালি ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে চাই, কারণ আমাকে ইমিগ্রেন্ট হয়ে আসতে হবে। ইমিগ্রেন্ট হয়ে যদি আমি আসতে চাই, আমাকে জেনারেল আইএলটিএসটা দিতে হবে। এবং যখন আমি সমস্ত ফেডারেল এক্সাম গুলো, পিইবিসির এক্সাম গুলো শেষ করে কলেজের সাথে রেজিস্ট্রেশন করব, ওখানে প্রিরিকুইজিটই হচ্ছে আমাকে আইএলটিএস, একাডেমিক আইএলটিএস দিতে হবে। সো দুটোই লাগছে। আচ্ছা, আর সেকেন্ড প্রশ্নটা আবার একটু করবে? সেকেন্ড প্রশ্নটা কি ছিল? কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ফার্মেসি কাউন্সিলের একটা রেজিস্ট্রেশন আমরা ও পাই আচ্ছা, হ্যাঁ। বাংলাদেশ থেকে। এখানে আরপিএইচ হওয়ার জন্য কোনো ওই কাউন্সিলিং যে রেজিস্ট্রেশন, এটা হচ্ছে এক ধরনের আমরা বাংলাদেশের আরপিএইচ। মানে আমরা অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে ওই কাউন্সিলর থেকে নাম্বারটা পেয়েছিলাম। ওই একটা সো কল পরীক্ষা ছিল, খুবই ডিফিকাল্ট পরীক্ষা ছিল, আমরা সবাই দিয়েছিলাম গণহারে। তো পরীক্ষাটা পাশও করে গেছি কেমন করে জানি। তো পাশ করে আবার একটা লাইসেন্সিং নাম্বার পেয়েছি। ওইটা অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে এমন কোথাও কাজ করিনি। যদি আমি হসপিটালে ফার্মাসি হিসেবে কাজ করতাম, প্রবাবলি সেটা আমার কাজে লাগতো। কিন্তু আমি যে লাইনে কাজ করেছি, সেখানে আমার রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়ার কোনো দরকারই ছিল না। কিন্তু কানাডায় আসার, ওই যে বললাম, কানাডায় আরপিএইচ হওয়ার জন্য অন্য কোনো দেশের রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়া দরকার না। ইটস নট এ ম্যান্ডেটরি। হলে অসুবিধা নেই, বাট হওয়া ম্যান্ডেটরি না। শুধুমাত্র 4 বছরের ইকুইভ্যালেন্ট থাকতে হবে, ফার্মেসি গ্রাজুয়েশন থাকতে হবে, ডিগ্রিটা মানে আন্ডারগ্রেড থাকতে হবে, সেটাই। Awesome. প্রথম প্রশ্নটা যে ডক্টর ফারহানা ফারুকী, আরপিএইচ। আমি একটু ছোট্ট স্টোরি বলি, তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে, আমি যখন পিএইচডি করছি, আমার কোর্স ওয়ার্ক থাকে। পিএইচডির কোর্স ওয়ার্ক গুলো কিছুটা এরকম যে আমাকে একটা প্রজেক্ট প্রপোজাল লিখতে হবে। আমি কোয়ালিটেটিভ রিসার্চ সম্পর্কে কোর্স করলে আমাকে প্রজেক্ট প্রপোজাল লিখতে হবে। আমি একটা সার্ভে রিলেটেড কোর্স করলে আমাকে একটা সার্ভে তৈরি করতে হচ্ছে। সো পিএইচডি ইজ সামথিং, আমি যেটা ফিল করছি, ক্রিয়েটিং নলেজ সামহাউ। মানে আমি রিসার্চ করে আমার মেধা আমি সম্পূর্ণটা ডেভোট করেছিলাম যে আমি ক্রিয়েটিং সামথিং আউট অফ এক্সিস্টিং নলেজ। আর ওই কোর্সটা দেওয়ার পরেই আমার ছিল হচ্ছে এভালুয়েটিং এক্সাম। কোর্স ফাইনাল দিলাম, আমি ক্রিয়েট করলাম অনেক নলেজ। ক্রিয়েট করে আমি এভালুয়েটিং এক্সামে যখন পড়া শুরু করলাম, এক গাদা, মানে ফার্মেসির হচ্ছে মেমোরাইজেশন হচ্ছে, যে ভালো মেমোরাইজ করে তার এটা একটা অ্যাসেট। সো অ্যানাটমি থেকে শুরু করে কোন হাড় কি করে, কোন মলিকিউল কি করছে, জাস্ট মেমোরাইজিং। নলেজ ইজ দেয়ার। ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হচ্ছে নলেজ ইজ দেয়ার, অ্যাবজর্ব ইট। সো এটা হচ্ছে আমি সাইমালটেনিয়াসলি দুটো করার পর আমি নিজেটা রিয়েলাইজ করছি, ফিল করছি যে হোয়াট আই এম ডুইং। আমি নলেজ গিলতেছি যখন আমি পরীক্ষা দিচ্ছি পিইবিসি, আর যখন আমি পিএইচডি করছি আই এম ক্রিয়েটিং সামথিং। ল্যাপটপ সামনে খোলা, আমি আকাশে বাতাসে তাকায় চিন্তা করতেছি আমি এখন কি লিখবো। ব্যাপারটা এরকম। সো এই দুই রকম, আই ক্যান কম্পেয়ার। এখন যার ট্রেটের সাথে যেটা যায় আর কি। কেউ আছে খুব ক্রিয়েটিভ, তাদের জন্য মেবি পিএইচডি ভালো, আর যাদের মেমোরাইজেশন পাওয়ার ভালো বা অ্যানালাইজিং পাওয়ার ভালো, আই ডোন্ট নো, মানে তাদের জন্য হয়তো বা ভালো। দুটোই হার্ড, আবার দুটোই ইজি। রিওয়ার্ডের দিকে আমি ছোট একটা জিনিস যোগ করি, পিএইচডি রিওয়ার্ডটা রেডিলি আসে না। লাইক আরপিএইচ এরকম ভাবে আমি জানি যে আমি এটা পরীক্ষা দিচ্ছি এবং উইদিন 1 month or so I'm gonna get a job, I'm going to start getting paid. PhD does not provide you reward right away. যে এরপরে তোমাকে জবের মধ্যে আরো
পিএইচডি এর সঙ্গে কম্পিট করে একটা পোস্টডক বা কিছু নিতে হয়। পোস্ট ডক পেতে হবে। পোস্টডকের পরে তারপরে সেইখান থেকে গ্র্যান্ট নিয়ে তারপরে আমি একাডেমিয়াতে ওভারঅল মুন আমি It একটু is a অ্যাড big করি, challenge. বাট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। পিএইচডি এর Exactly. পরের যে লাইফটা অ্যাজ এ রিসার্চার লাইফ হচ্ছে দেয়ার ইজ নো গ্যারান্টি অফ এনিথিং। হ্যাঁ, একটা ফান্ড হবে, হ্যাঁ। আমি এখন পোস্টডক করছি বা আমি একটা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি, এটা অলওয়েজ কন্ট্রাকচুয়াল, ইট নেভার গেট লাইক পার্মানেন্ট Permanent পজিশন। position, হ্যাঁ। সো ইটস এ এবং ভেরি এত ফ্রাস্ট্রেটিং একটা জিনিস যে দেখ খুব খারাপ লাগে যে হ্যাঁ। তাদের পে স্কেল কিন্তু খুব একটা বেশি না। বেশি না। লাইক এ পোস্টডক, Right. আমেরিকান পোস্টডক এত কষ্ট করে পোস্টডকরা, পে স্কেল কিন্তু খুব একটা ভালো না। তো এনিওয়ে মানে যারা খুব প্যাশন খুব স্ট্রং যে আসলে তারা কিছু করতে চায়, তাদের জন্য ডেফিনিটলি পিএইচডিটা খুব ভালো। রাশমিয়া, তোমার কাছে আসবো। জাস্ট তুমি 1-2 মিনিট পাচ্ছ, আশা করি তুমি ঘুমিয়ে পড়োনি। জাস্ট খুব কুইকলি তোমার যে একটা কোশ্চেন তুমি করো ফারহানা আপুর কাছে। জি, আমি যেটা বলছিলাম যে আমাদের তো এখন 5 বছরের কোর্স, তো 5th ইয়ারে এখন আমরা হসপিটাল ট্রেনিং করি অল্প কিছু দিনের একটা। তো এইটা কি ওখানে কোনো হেল্প করতে পারে বা আমার কোনো ক্ষেত্রে কি কোনো কাজে আসতে পারে? ওরা আমাদের আউটসাইড অফ কানাডার যদি এই এক্সপেরিয়েন্সটা কেনেডিয়ান কোনো হসপিটালে হতো, দে উইল অ্যাকনলেজ ইট, বাট Right. বাইরের কোনো এক্সপেরিয়েন্স কে Same ওরা is অ্যাকচুয়ালি true with USA. ওরা দে ওই উইল ঘন্টা নেভার পূরণে এটা অ্যাকসেপ্ট ইট। ধরে না। তার একটা না, বড় ধরে কারণ না। হচ্ছে কি, অ্যাক্রেডিটেড ইনস্টিটিউটে হতে হয়, একটা প্রেসেপ্টরের আন্ডারে হতে হয়, যেটাকে ইউনিভার্সিটির সঙ্গে অ্যাকচুয়ালি তাকে অ্যাসাইন করা, তাকে রিপোর্টিং করতে হয়, গ্রেড দিতে হয়, এবং যে ফার্মাসিস্টটা প্রেসেপ্টর হিসেবে কাজ করে তাকে আমরা ইউনিভার্সিটি থেকে এটার জন্য দায়িত্ব আরোপ করি এবং তাকে পেও করা হয়। হ্যাঁ, সেম তো আমাদের এখানেও তাই, ঢাকা পে করা হয় না, বাট দেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজে যে ডক্টরের আন্ডারে তুমি যাচ্ছ, আমি জানি না যে সে কতটা কন্ট্রোলড ওয়েতে তোমাকে প্রিসেপ্ট করছে। প্রবাবলি হয়তো হচ্ছে না, আমাদের ওই কালচার গ্রো করতে হয়তো এখনো কিছুটা সময় লাগবে। সো বেসিক্যালি হচ্ছে যে কানাডা বা ইউএসএ এইটা ওই ঘন্টাটাকে কাউন্ট করে না। করলে সত্যি খুব ভালো হতো, সেই ক্ষেত্রে রাইট। অনেক ঘন্টা বেঁচে যেত। আচ্ছা ফারহানা, থ্যাংক ইউ সো আর মাচ। আমরা মানে আমাদের সেটআপ কোশ্চেনে শেষ করেছি, এখন কমেন্টের মধ্যে আসি। অসংখ্য কোয়েশ্চেন এসছে, আমি একটা একটা করে শুরু করি। আমি দেখতে পাচ্ছি। নয়নমণি রয় বলেছে, স্যার, মানে এটা আমার উদ্দেশ্যে, এটা তোর উদ্দেশ্যে না। আচ্ছা, Department of Pharmacy, please give me some ideas on how to transfer credit from Bangladesh to Canada. I am a student of pharmacy professional, Department of North South University. তো এটা আমাকে উদ্দেশ্য করেছে, কিন্তু আমি এটা তোর কাছে পাস করে দিচ্ছি, তুই উত্তর দে। আচ্ছা। এটা ডিফারেন্ট ফার্মেসি, ডিফারেন্ট ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে কতটা ক্রেডিট ওরা অ্যাকসেপ্ট করবে কি করবে না। এটা টোটালি মানে ওরা এভালুয়েট করবে নর্থ সাউথের কারিকুলাম এবং কানাডার যে ইউনিভার্সিটিতে ওরা অ্যাপ্লাই করছে সেটার সাথে কারিকুলাম কম্পেয়ার করবে। কম্পেয়ার করে যদি তাদের মনে হয় অ্যাকসেপ্ট করা যায় তাহলে ওরা করবে কিছু, তবে আই এম শিওর 100% কখনোই দিবে না, কিছু তো বাদ দিবেই। সো এটা একেবারে আমি কাউকে দেখিনি করতে, কিন্তু এটা যে ইম্পসিবল তা না, কারণ আমি ইঞ্জিনিয়ারিং এ দেখেছি অনেকে, আমি ইউনিভার্সিটি অফ আলবার্টা ইঞ্জিনিয়ারিং অনেকে এসছে। আমি একটু ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। আমরা যেমন বাংলাদেশে এইচএসসি পাস করার পরে বা ও লেভেল পাস করার পরে আমরা সরাসরি ও লেভেল এ লেভেল দিয়ে আমরা সরাসরি ফার্মেসিতে ভর্তি হতে পারি, সেটা প্রাইভেট হোক আর পাবলিক ইউনিভার্সিটি হোক। কিন্তু কানাডা, আমি জানি না আমেরিকার কি, কানাডার একটা প্রি রিকুইজিশন থাকে অ্যাটলিস্ট 2 ইয়ার্স এর প্রি ফার্মেসি। এটা প্রি ফার্মেসি বলে, ওরা যদি কোথাও আন্ডার বিএসসি ইন সায়েন্স করে, যেমন আমাদের প্রোগ্রামে হচ্ছে এরকম 16টা আলাদা কোর্স আছে যেগুলো করতে হবে। মিউজিক ব্যাকগ্রাউন্ড থেকে ফার্মেসিতে আসতে পারে যদি তার ওই প্রি রিকুইজিট গুলো করা থাকে। এক্স্যাক্টলি সেম। আমি অনেকে দেখেছি তারা ইঞ্জিনিয়ারিং পড়ছিল, তারা এখন ডাক্তার, কারণ তাদের ভালো লাগেনি, কিন্তু তাদের ওই প্রি রিকুইজিট ছিল। ফার্মেসিতেও তাই প্রচুর এসছে যারা বায়োকেমিস্ট্রিতে অলরেডি অনার্স মানে আন্ডারগ্র্যাড করে ফেলছে, তাদের ওই প্রি রিকুইজিট থাকে। কারণ ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স এগুলো আমরা ফার্মেসি প্রোগ্রামে পড়াই না, কারণ এগুলো প্রিরিকুইজিট থাকে। আমি যখন কোনো স্টুডেন্ট ফার্মেসিতে ভর্তি হয়, আই নো দে নো অ্যাবাউট ইট, সো আই বিল্ড নলেজ অন টপ অফ দ্যাট। সো যেটা হচ্ছে যে ইটস এ লং কোর্স, 2 ইয়ার্স বিফোর, আমি ধরে নিচ্ছি ওই কোর্সগুলো করতে 2 ইয়ার্স লাগবে প্লাস 5 ইয়ার্স ফার্মেসিতে। সো টোটাল একজন আরপি এবং তারপরে কোয়ালিফাইং এক্সাম দিয়ে তারপরে ফার্মাসিস্ট হতে হবে। ইন টোটাল ইটস এ লং ওয়ে টু গো। ইভেন আমি লোকাল স্টুডেন্টদের জন্যই বলছি। তো আমি ঠিক জানি না যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো ডিফারেন্ট, তাদের নিজেদের ওয়ে আছে এভালুয়েট করার এবং ক্রেডিট ট্রান্সফারের। সো এটা ওইসব ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করে দেন ইউ হ্যাভ টু নো।
Right, right. আচ্ছা, খাজা নুরুদ্দিন প্রশ্ন করেছেন, for new immigrants as PR, what is the first step to attaining license to practice as pharmacist or pharmacy technician? How difficult is PEBC exam? আমার মনে হয় প্রথম অংশটা অলরেডি তুই এক্সপ্লেইন করেছিস। ওই যে লাস্টের গেটওয়ে ফার্মেসিতে রেজিস্টার করতে হবে, দ্যাটস দ্য স্টার্টিং, দে উইল গাইড ইউ থ্রু। রাইট, আর ফার্মেসি টেকনিশিয়ান, কিছু কিছু প্রভিন্সে ফার্মেসি টেকনিশিয়ান পজিশনটা আছে রেজিস্টার্ড। that if you want to call yourself pharmacy technician, ওদের কিছু মানে অ্যাক্টিভিটি ওরা করতে পারে। ওরা ইভেন কিছু কিছু জায়গায় প্রেসক্রিপশন, রিনিউ প্রেসক্রিপশন ওরা চেক করতে পারে, নতুনটা না। সো ওই রেজিস্টার্ড ফার্মেসি টেকনিশিয়ান হওয়ার জন্য ওদেরকে ওই সেম আমাদের যেহেতু এটা রেগুলেটেড একটা পজিশন, সো তাদেরকে ওই এক্সাম দিয়ে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হয়, রেজিস্টার্ড ফার্মেসি টেকনিশিয়ান হতে হয়। আর ফার্মেসি অ্যাসিস্ট্যান্টের জব ইজ লাইক ইটস নট আ রেগুলেটেড ওয়ান মোস্ট অফ দ্য প্রভিন্সে। সো সেই সব ক্ষেত্রে ওরা জাস্ট মানে একদম বেসিক পেমেন্টে ওরা গিয়ে জিজ্ঞেস করতে পারে যে ফার্মেসিতে ঘুরে ঘুরে এই জবটার জন্য জিজ্ঞেস করতে পারে। কিন্তু মানে একটা সফটওয়্যারে কাজ করতে হবে। আমি আউট অফ নোওয়্যার এসে আমি জব পাবো না। আই হ্যাভ টু প্রুভ যে আমি এই সফটওয়্যারের কাজ জানি, নাহলে ওরা কেন আমাকে দিবে? আমি যদি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ইভেন আমি যদি ওনার হই, আমি কাউকে জব দিব না যে জানে না হাউ টু ওয়ার্ক। তো সেই ক্ষেত্রে আই উড সাজেস্ট এটা যে কিছু কিছু ফার্মেসি থেকে যদি একটু ভলান্টিয়ার আওয়ার পাওয়া যায়, ভলান্টিয়ার আওয়ার করে নিজেকে ওই লেভেলে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে জবের জন্য অ্যাপ্রোচ করা, যে আই নো হাউ টু ওয়ার্ক উইথ দিস সফটওয়্যার, আমি জানি ফার্মেসির প্রসেসটা কি, হাউ দ্য ওয়ার্ক ফ্লো গোজ, সো এখন আমাকে জব দাও ফার্মেসি অ্যাসিস্ট্যান্টে। তো মানে একদম জিরো স্ক্র্যাচ থেকে কেউ অ্যাকচুয়ালি কাউকে জব দেয় না। আর ডিফিকাল্ট পিবিসি এক্সাম, ইটস গেটিং হার্ডার ডে বাই ডে। আগে আমাদের আজ থেকে 10-15 বছর আগে যারা ফার্মাসিস্ট হয়েছে তাদের জন্য এক্সাম অনেক ইজি ছিল, এখন ওরা অনেক হার্ড করে দিচ্ছে। দেয়ার ইজ এ রিজন, কারণ স্যাচুরেশনের দিকে যাচ্ছে আস্তে আস্তে, এখনো স্যাচুরেটেড হয়নি। সো ওরা ডেফিনেটলি চাইবে না যে আমার হাতে, মানে গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, আমার হাতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট আছে কিন্তু আমি ওদেরকে জব দিতে পারছি না। সো ওরা ওই ইয়েতে স্ক্রিনিংকে হার্ডার করে দিচ্ছে যাতে করে কম রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, তোর তো ব্র্যান্ড নেম তো তোদের ইউজ করতে হয়, রাইট? ব্র্যান্ড নেম নট নেসেসারিলি, জেনারিক, মানে ব্র্যান্ড নেম জানতে হয় তো, তাই না? যেমন আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের 300টা ব্র্যান্ড নেম আমরা একদম পুরো মুখস্থ করাই, এবং আমরা কেসের মধ্যে ব্র্যান্ডের নেমগুলো অনেক ইউজ করি, বিকজ ডক্টর সবসময় যে জেনারিক উল্লেখ করে তা না, প্রচুর ব্র্যান্ডই উল্লেখ করে, রাইট? ব্র্যান্ড উল্লেখ করে, মানে ব্র্যান্ড আর কি খুব ভালো মতো জানতে হবে। আমি এটা বললাম এই কারণে যে আমাদের কারিকুলামে বাংলাদেশে কিন্তু আমরা শুধু জেনারিক মলিকিউলটার নামটা আমরা পড়ে পড়ে অভ্যস্ত, কিন্তু জেনারিক কিন্তু আমাদের কেসের মধ্যে খুব একটা আসে না, বা একটা এরকম ভাবে আমরা বলি না যে একটা মহিলা সে ফোন করে বলল যে আমি হলুদ রঙের একটা পিল খাচ্ছি, তার মধ্যে এরকম একটা হচ্ছে, কেসগুলো রিয়েলিস্টিক যেরকম ভাবে হয় আর কি। তো ব্র্যান্ডের নলেজটা আমার মনে হয় আমাদের যেটা হচ্ছে ব্র্যান্ড, আমাদের পরীক্ষা যদি ব্র্যান্ড দেয়, মানে আমি এক্সাম গুলোর কথা বলছি, অস্কি বা কোয়ালিফাইং এক্সাম, ব্র্যান্ড দিলে ওটার পাশে জেনারিকটা লিখে দেয়। দে ডোন্ট এক্সপেক্ট আস টু মেমোরাইজ অল দ্য ব্র্যান্ড। ও আচ্ছা, ইউএসএ তে কিন্তু আমরা একদম ফার্স্ট ইয়ার ঘাড়ে ধরে মুখস্থ করাই, 300টা ব্র্যান্ড করতেই হবে। ওয়াও, ইটস হার্ড। আবার মেমোরাইজ, ফার্মাকগনোসি মনে হচ্ছে আমাদের, আমরা ফ্ল্যাশ কার্ড দিয়ে মুখস্থ করাই একদম পুরো। এটা ফার্মাকগনোসি প্ল্যান্টের নাম মুখস্থ করা। এক্স্যাক্টলি। আচ্ছা, আয়েশা রেশমা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফটার এমবিবিএস ইন বাংলাদেশ, হোয়াট উড বি মাই ফার্স্ট অ্যাপ্রোচ? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, ক্যান অ্যান এমবিবিএস ডু দিস অর নট? এমবিবিএস কি করবে? বা কানাডায় এসে ডাক্তার হওয়ার? আমরা আরপিএইচ। আচ্ছা আয়েশা, আমরা কিন্তু আজকে সেশনটা বোন শুধু আরপিএইচ এর জন্য বলছি, হ্যাঁ, রেজিস্টার্ড ফার্মাসি। আচ্ছা, এমবিবিএস হলে ওরা ওই ডকুমেন্ট এভালুয়েশনেই তো বাদ হয়ে যাবে, কারণ ওদের তো 4 বছরের ফার্মেসি গ্রাজুয়েশনটা নাই। আচ্ছা, তাহলে যদি ডাক্তার হতে চায় তাহলে আলাদা রুট আছে। আচ্ছা, গুড। হ্যাঁ, ওইটা আমরা আলাদা একটা সেশনে কভার করব। পরের প্রশ্ন হচ্ছে রিদওয়ান মুনতাকিম জামান, গ্রেট ইনিশিয়েটিভ বাই মামুন রশিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ গোইং টু বি ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ সো মাচ, স্পেশালি। ওকে, গুড, দিস ইজ অ্যান অ্যাপ্রিসিয়েশন। আমি মনে করি কোনো কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি একটু কোয়েশ্চেনে খোঁজার চেষ্টা করছি। জাকিয়া সুলতানা প্রশ্ন করেছে, ক্যান ইকুইভ্যালেন্সি টেস্ট বি টেকেন অনলি ওয়ান্স or unsuccessful candidates can reappear? No, 3 বার আবার রিকোয়েস্ট করলে 4 বারও। হ্যাঁ, আমি একবার ফেল করেছিলাম। দান 3 দান, তারপরে হাতে পায়ে ধরে আরেকবার করা যায়। সেটাই, কেন আমি স্পেশাল, কেন ফেল করতেছি? আচ্ছা, হাসান, no, thanks to Greg for arranging this, you're very welcome.
ভেরি হার্ড এক্সাম আই থিংক সো। হ্যাঁ, তিতিল আপু সেটা এগ্রি করেছেন। অনেক আচ্ছা, এফোর্ট আচ্ছা আরেকটা এরপরে কোয়েশ্চেন হচ্ছে টেকনিক্যাল কোয়েশ্চেন। Azithromycin and metronidazole given together, is it a mistake? for what? হ্যাঁ, that is a subjective question. এখানে হচ্ছে কোয়েশ্চেন ইনকমপ্লিট কোয়েশ্চেন বলে আমরা এটা নিতে পারছি না। এইটার অ্যাপ্রোপ্রিয়েটনেস চেক করতে হলে আমাকে দেখতে হবে ইন্ডিকেশনটা কি, Right. ইজ দেয়ার এনি ড্রাগ ইন্টারাকশন, যদি মাল্টিপল ইনফেকশন হয় আই হ্যাভ টু, কারণ অ্যাজিথ্রোমাইসিন আর মেট্রোনিডাজল টোটালি ডিফারেন্ট ইস্যুতে ইউজ করা হয়, সো আই এম নট শিওর হোয়াটস গোইং অন। রাইট। আচ্ছা, পরে একটা কোয়েশ্চেন এসেছে খন্দকার আয়েশা আক্তার। That's another brilliant friend of us. হ্যাঁ, অনি হচ্ছে এখন নর্থ সাউথের ফ্যাকাল্টি, রাইট? জাপান থেকে পিএইচডি করা। আয়েশা আক্তার, অনি হচ্ছে আমাদের, মানে অনি আমাদের বন্ধু, ডাকনাম অনি। Good to see my two friends. হ্যাঁ, good to have you here as well, Oni. Thank you so much. আচ্ছা, এরপরে হচ্ছে মৃত্তিকা ইলাহি প্রশ্ন করেছেন, জেনারেল আইএলটিএস দিয়ে এক্সপ্রেস এন্ট্রিতে ইজি কি ফার্মডি এসে কি ফার্মডি করা যাবে? আচ্ছা, ফার্মডি করতে হলে ওই যে বললাম যে ইটস এ ভেরি কম্পিটিটিভ পজিশন, এবং এটার জন্য এখানকার এভালুয়েটিং এক্সামটা পাস করতে হবে। এভালুয়েটিং এক্সাম পাস করে আমাদের যে বাংলাদেশের এক্সিস্টিং ফার্ম, মানে 4 বছরের কোর্স বা 5 বছরের কোর্স, সেটাকে ভ্যালিডেট করতে হবে। তারপরে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ফার্মডি, অর ইউ ক্যান স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, মানে একদম জিরো থেকে একদম মানে ফার্মডি কোর্সে টোটালি মানে প্রোগ্রামে ভর্তি হওয়া, সেটা জন্য আইএলটিএস দিয়ে, একাডেমিক আইএলটিএস দিয়ে কম্পিটিশনে নেমে তারপরে করতে হবে। রাইট। আচ্ছা, পরের জন মনে হয় অলরেডি এই উত্তরটা তুই দিয়ে দিয়েছিস। সুমি ভট্টাচার্য প্রশ্ন করেছেন, বাংলাদেশ থেকে এম ফার্ম কমপ্লিট করে ইমিগ্রেশন নিয়ে যাওয়ার পর কি কি করতে হবে? আমরা অলরেডি আমরা পুরোটা আলোচনা করেছি, কোশ্চেনটাই এটার উপরে দেখবেন। আর সুমিকে আমি চিনি সবাই। আচ্ছা, জাবেদ প্রশ্ন করেছে, ও এগেইন গুড সেশন, থ্যাংক ইউ সো মাচ। চিন্ময় বড়ুয়া, is it possible to do Farm D in 2 years after B Farm 4 years in USA like Canada? ফার্ম ডি 2 বছরে হয় না আসলে ইউএসএ তে। ফার্ম ডি অ্যাক্সেলারেটেড যেটা, এটা হচ্ছে 3 বছর। বাংলাদেশে যেমন আমার ওয়াইফের ফার্ম বি ফার্ম ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, বাট ওই নর্থ সাউথে ব্যাচেলর অফ ফার্মেসি আর ইউএস এর ফার্ম ডি শুধু প্রি রিকুইজিট কিছু সার্ভ করেছে, লাইক ফিজিওলজি থাকার কারণে অ্যানাটমিটা কভার হয়েছে, বাট শি ডিডন্ট হ্যাভ সোশিওলজি। আমেরিকার ফার্ম ডিতে ভর্তির জন্য সোশিওলজি লাগে, ক্যালকুলাস লাগে। তার ম্যাথ ছিল কিন্তু ক্যালকুলাস নামটা লেখা ছিল না, এই কারণে তাকে ক্যালকুলাস আলাদাভাবে করতে হয়েছিল। ইংলিশ কম্পোজিশন তার ছিল না, ইংলিশ কম্পোজিশন নামে তাকে একটা প্রিরিকুইজিট করতে হয়েছে। তো ওই জন্য মোট কথা হচ্ছে যে প্রিরিকুইজিট গুলো যেগুলো ম্যাচ করলো সেগুলো করতে হবে না, কিন্তু বাকিগুলো করে তাকে অ্যাপিয়ার করতে হবে। আমি এটা সময় বাঁচানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। পরের প্রশ্নটা আমি তোর দিকে দিয়ে দিচ্ছি। আবু ওবায়দা রেজন প্রশ্ন করেছেন, is it necessary to have a Canadian degree to get RPH? Can I get a federal job after getting registration as a pharmacist? আচ্ছা, আরপিএইচ হওয়ার জন্য কানাডিয়ান ডিগ্রি দরকার হবে না, ডেফিনেটলি প্রসেসটা বলেই ফেলেছি। আর ফেডারেল জব পাওয়ার জন্য রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়ার দরকার নেই। রাইট। আচ্ছা, হাসান মাহমুদ, ইটস ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। তারপরে নাইস টু সি ইউ স্যার, মিস্টার গাঙ্গুলি, তোমার স্টুডেন্ট তোমাকে হ্যালো বলেছে। আচ্ছা, আয়েশা, আসসালামু আলাইকুম। ওকে, এটা বোধহয় অলরেডি আমরা একবার নিয়ে ফেলেছি। এমবিবিএস ফোর্থ ইয়ার মনে আলাদা সেশন দরকার। আচ্ছা, if I want to do a bachelor in pharmacy, এটা আরিফা আহমেদ প্রশ্ন, if I want to do a bachelor in pharmacy, then is there any prerequisite course that I have to do? Can I directly enter to the program? প্রিরিকুইজিট আছে। ফার্মেসি প্রোগ্রামে ঢুকতে হলে বললাম কিছু কিছু কোর্সের একটা লিস্ট অফ কোর্স আছে। যেকোনো ইউনিভার্সিটিতে ঢুকে যদি ফার্মডি অথবা বিএসসি ফার্ম বা ফার্মেসি ওয়েবসাইট, ফার্মেসি ফ্যাকাল্টিতে নিয়ে যাবে, ফার্মেসি ডিপার্টমেন্টে নিয়ে যাবে, ওখানেই বলা থাকবে যে হোয়াট আর দ্য প্রিরিকুইজিট। কিছু কোর্স থাকে প্রিরিকুইজিট করতে হবে, যেটা আন্ডারগ্রেড লেভেল, হাই স্কুলে হবে না। সো ডেফিনেটলি আন্ডারগ্রেডে বিএসসি সায়েন্স বা বিএসসি বায়োকেমিস্ট্রি এসব লাইনে থাকলে প্রবাবলি করা যায় আর কি। রাইট। মুয়াজ্জমের প্রশ্নটা হচ্ছে একটু ডিফারেন্ট। টেল মি অ্যাবাউট দ্য ডিপ্লোমা ডিগ্রি অফ ফার্মেসি টেকনিশিয়ান ইন কমিউনিটি কলেজেস অফ ক্যানাডা। ডিপ্লোমা ইন নার্সিং অর ফার্মেসি টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ক্যানাডা। It's a good one. It's another way you can come. এসব ডিপ্লোমা ডিগ্রি ইন ফার্মেসি টেকনিশিয়ান, the community college admission easy compared to পাবলিক ইউনিভার্সিটি। তো এসব টাকা দিতে হয়, ফান্ডিং পাওয়া যায় না। যদি সেই লেভেলের ফান্ডিং, পার্সোনাল ফান্ডিং থাকে, which is good. এই ডিগ্রি নিয়ে এসে কি হবে, আসার পরে 2 বছর পড়াশোনা করতে হবে, রাইট? ডিপ্লোমা করার পরে
হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে। গুড Right. থিং ইজ ওই 2 বছর পড়াশোনা যদি ব্যাকগ্রাউন্ড ফার্মেসি হয়, বাংলাদেশ থেকে যদি ফার্মেসি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ওই 2 বছর ফার্মেসি টেকনিশিয়ান পড়তে, পড়তে যদি সে ফেডারেল এক্সাম, পিইডিসি এক্সাম গুলো দিয়ে দেয় এবং দেওয়ার পরে যখন সে এখানকার ডিপ্লোমা ডিগ্রি হওয়ার পরে এখানকার গভর্নমেন্টের নিয়ম হচ্ছে এখানকার কোনো ডিগ্রি থাকলে তাকে 2 ইয়ার্স বা ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি তাকে 1 বছর, 2 বছর, 3 বছর ওয়ার্ক পারমিট দেয়। তো ওই ওয়ার্ক পারমিট ইউজ করে সে তখন ফার্মেসি যে কলেজের গুলোর সাথে রেজিস্ট্রেশন করে সে অ্যাকচুয়ালি আরপিএইচ হতে পারবে। Right. হ্যাঁ। মানে ইটস এ ডিফারেন্ট ট্র্যাক, ইটস এ শর্টকাট কাইন্ড অফ থিং। মানে এন্ট্রি করাটা ইম্পর্টেন্ট। কানাডায় Right. এন্ট্রি করবো কিনা? আমি এক্সপ্রেস এন্ট্রি করতে পারছি না, আমার সেই লেভেলের আমার বাংলাদেশে জব এক্সপিরিয়েন্স নাই, কারণ স্কিল এক্সপ্রেস এন্ট্রি করতে হলে ওই 1 বছর, 2 বছর, 3 বছর একটা Exactly. থাকতে হয়। সেটা যদি না থাকে, আমি মাত্র আন্ডারগ্রেড পাস করলাম। আমি ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্ট দেখেছি এভাবে আসে, ওরা ফার্মাসিস্ট ইন্ডিয়ার, হ্যাঁ। কিন্তু ওরা এখানে চলে আসে হচ্ছে ফার্মেসি টেকনিশিয়ানের কোর্সে ভর্তি হতে। Right. যতদিন এই কোর্স করতে থাকে সাইড বাই সাইড ফার্মেসিতে কাজ, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং। করতে করতে তারা হচ্ছে পিবিসির এক্সাম গুলো শেষ করে ফেলে। যখনই তার টেকনিশিয়ানের ইয়েটা হয়ে গেল, তখন সে ওয়ার্ক পারমিট পেল গভর্নমেন্ট থেকে। ওয়ার্ক পারমিট পেলেই তো সে তখন কলেজের সাথে রেজিস্টার করে নিজেকে ফার্মাসিস্ট হিসাবে ইয়ে করতে পারবে। So, তখন সে ফার্মাসিস্ট হয়ে গেল। তারপরে সে হচ্ছে ধীরে ধীরে ততদিনে তার 3 বছরের হয়তো এক্সপিরিয়েন্স হয়ে গেল, সে এক্সপ্রেস এন্ট্রিতে এখানে বসে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করা যায়। So that's another way of being here. Good. আচ্ছা, এরপর একটা ব্রড কোয়েশ্চেন, কিন্তু তুই শর্ট করে উত্তর দে। ক্যান ইউ প্লিজ, আচ্ছা, সাইয়েদা তাহসিন নাহার প্রশ্ন করেছেন, ক্যান ইউ প্লিজ গিভ এনি টিপস রিগার্ডিং প্রিপারেশন ফর দি পিইবিসি এক্সাম ফ্রম বাংলাদেশ? প্লিজ ডিসকাস অ্যাবাউট দ্য সিলেবাস এন্ড ওয়্যার টু স্টার্ট ফ্রম। আমার মনে হয় ফারহানা পরে লিংক দিয়ে দেবে, ওই লিংকের মধ্যে আমরা সিলেবাসটা জানতে পারবো, বাট জেনারেল 2-1টা টিপস শেয়ার করা যেতে পারে, জাস্ট ইন 1 মিনিট। পড়াশোনা করার জন্য ইভালুয়েটিং এক্সামের সিলেবাস ইজ ডিফারেন্ট। এটার জন্য আমাদের আমাদের ফার্মাকোলজি পড়তে হবে, লিপিং কট পড়েছি আমি। তারপরে হচ্ছে আমাদের ফিজিওলজি পড়েছি, অ্যানাটমি পড়েছি, মাইক্রোবায়োলজি পড়েছি, এগুলো সবই পড়তে হয়। একটা কম্প্রিহেন্সিভ বুকও পাওয়া যায়, অ্যাকচুয়ালি আমি অনলাইনে পাওয়া যায়, অনলাইনে প্রচুর আছে। আমি ওয়েবসাইট দিব, ওরা ওখানে একটা থরো সিলেবাস দিয়ে দেবে, সেটা পড়া যাবে। আর একটা বই আছে ওই যে আমরা কম্প্রিহেন্সিভ ফার্মেসি রিভিউ, হ্যাঁ সিপিআর, হ্যাঁ সিপিআর এটা পড়া যায়, বাট ইভালুয়েটিং পাস করার জন্য এই সিপিআর ইজ নট এনাফ, আরো একটু বেশি লাগে। এক্স্যাক্টলি, যেহেতু কেস থাকে প্রচুর। হ্যাঁ, প্রচুর কেস থাকে। সো ওই পর্যায়ে যাওয়ার জন্য বই লাগে আর কি, আরো কিছু বই লাগে। আর এটা হচ্ছে ইভালুয়েটিং এক্সাম, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ, যেটা বাংলাদেশে বসে প্রিপারেশনটা অ্যাটলিস্ট নেওয়া শুরু করা যায়। পরে যে কোয়ালিফাইং এক্সাম গুলো, সেগুলোর জন্য অ্যাকচুয়ালি অনেক পড়াশোনা করতে হয়। সেটার আমরা এখানকার যে রেফারেন্স বুক আছে, সিটিসি বলি, তারপরে হচ্ছে সিটিএমএ, যেটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টের উপরে, মানে অনেক কিছু আছে। এইখানে বইগুলো এভেলেবল, কানাডায় এভেলেবল। বাংলাদেশ থেকে হলে ওইগুলো পড়তে হবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর তুই অলরেডি দিয়েছিস যে আরপিএইচ স্ট্যাটাস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট। না, ইন্ডাস্ট্রির জন্য আরপিএইচ দরকার নাই, আমরা পিএইচডি দিয়ে করতে পারবো, বা এমএস হলেও কিছু, এমএস হলে হবে যদি রিলেভেন্ট লাইনে হয়ে থাকে। আচ্ছা, সাফিনা প্রশ্ন করেছে, গ্রেট ইনিশিয়েটিভ ফারহানা আপু, রিমেম্বার দোজ ডেজ when I went through my PEBC exams. এটা বোধহয় তোর ফ্রেন্ড বা? থ্যাংক ইউ সাফিনা, থ্যাংক ইউ সো মাচ। সৈয়দ এনায়েত করিম, ইফেক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। ওমর হাসিব হচ্ছে, আচ্ছা, ওমর হাসিবের প্রোফাইলটা বলি। ওমর হাসিব হচ্ছে, I'm a big fan of this young entrepreneur বাংলাদেশের, সায়েন্স বেসড ফার্মাসিউটিক্যাল মার্কেটিং, এটার জন্য পিএইচ ফ্যাক্টর নামে একটা কোম্পানি বাংলাদেশে খুবই পপুলার হয়েছে, খুবই, ওরা মানে 5-6 বছরের মধ্যে they have created huge impact. ওমর হচ্ছে ওইটার সিইও, he used to working in general pharmaceuticals, ওইটার পিএমডি তে সে কাজ করতো, এবং সে দেখতো যে আমরা যে কাজটা করতেছি এটা এর থেকে অনেক সুন্দরভাবে করা যায়। দেন he quit his job, he started his own company, এবং they are doing great। মানে পিএইচ ফ্যাক্টর হচ্ছে ওদের কোম্পানির নাম। তুই ওদের যদি ওয়ার্ক গুলো দেখিস, I'm a big fan of this guy, মানে অসম। তো ওর প্রশ্নটা হচ্ছে, ওমর, তোমার কিন্তু অনেকগুলা ভালো ভালো কথা বলছে, তোমার নেটওয়ার্কে এটা গণহারে তুমি শেয়ার করবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। After completing B.Pharm in Bangladesh, if someone starts his career in pharmaceutical brand management and continues for 4 to 5 years, will he be eligible to apply for PR in Canada under the category of industrial pharmacists? PMD তে 5-6 বছর কাজ করলাম, এখন আমি যদি সুইচ করতে যেতে চাই। আমি
কুইক লিংক, একটা লিংক শেয়ার করবো, NOC 3131। ওই লিংকের মধ্যে আমি কিছু জব ডেসক্রিপশন পেয়েছি, যে জব ডেসক্রিপশনটা আমি একটু পড়ে শোনাই, জাস্ট যদি সময় থাকে আর কি। আমরা অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে, আমরা একটা কুইক র‍্যাপ আপ করি। তোর অন দ্য টপ অফ ইওর হেড তোর মাথায় যেগুলো মনে আসে সেগুলো বলতে পারিস। আমি এখনই বলে দিচ্ছি, Sure. জাস্ট গিভ মি 1 সেকেন্ড। হ্যাঁ, শিওর। সো রিটেল, ওই যে বললাম কোয়েশ্চেনটার অ্যানসারটা আমি যত ক্লোজলি দেওয়া যায় আমি একটু পড়ে শোনাই। ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্টের হচ্ছে জব ডেসক্রিপশন, যদি পার্টিসিপেট ইন রিসার্চ ফর দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ড্রাগস, formulate new drug products developed by medical researcher, test new drug products for stability and to determine absorption and elimination patterns, coordinate clinical investigation of new drug, control the quality of drug products during production to ensure that they meet standard potency, purity, uniformity, stability, and safety, develop information materials concerning the use, properties, and risk of particular drugs. Look at here. Develop information materials concerning the uses, properties, and risk of যেটা আমরা PMD তে করি। Evaluate labeling, packaging, and advertising of drug products, এটা আমরা PMD তে করি। Promote pharmaceutical products to health professionals, যেটা আমরা PMD তে করি। এটা একদম ডাইরেক্টলি PMD। I would say there is a scope. Right, there are scopes. হ্যাঁ, থ্যাংক ইউ হাসিব। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমি একটু যাচ্ছি। রমিজ রাজা প্রশ্ন করেছে, if someone has a degree from English speaking country, no, the English primary language English হলে পরে like Australia, New Zealand, England, তাদের IELTS লাগবে না। অভয় ঘোষের একটা প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম ম্যাম, how to crack the evaluation exam and what is the passing rate? Did you attend any crash course or any course to pass the exam? এটা বিভিন্ন সিটি বেস, এই যে ক্র্যাশ কোর্স বা এগুলো না, সিটি বেস প্রচুর অপশন আছে। লাইক আমি পাশ করে গেছি, আমি এখন একটা খুলে ফেলতে পারি স্কুল টু হেল্প পিপল, অনেকেই তাই করে এবং হুইচ ইজ হেল্পফুল। আমি প্রত্যেকটা পরীক্ষার জন্য আমি কোর্স করেছি অন দ্য সাইড, ইউ হ্যাভ টু পে, কিন্তু আমি কোর্স করেছি কারণ বাংলাদেশ you valued your time over like আমি একজন যদি টিউটরের আন্ডারে পড়ি, she is gonna save my time, so আমি যেটা করলাম, আমি আমার সময় এবং পরিশ্রমটাকে আমি ক্যাশ দিয়ে কিনে নিলাম। there's nothing চান্স নেই। প্রথমবার অস্কি পরীক্ষা যখন দিয়ে আমি ফেল করি, কারণ আমি অ্যাকচুয়ালি কোনো কোর্সে যাইনি। তারপরে যখন পরীক্ষাটা দিলাম সেকেন্ড টাইম আমি সময় নিছি, কারণ আমি আমার ল্যাকিংসটা বুঝে গেছি যে আমার এই জায়গায় ল্যাকিংস আছে, হাউ টু কভার আপ। সো আমি ওই পার্টিকুলার ইয়েতে কাজ করেছি এবং আমি একজনের আন্ডারে কোর্স করেছি। সো কোর্স ইজ ইম্পর্টেন্ট, I think. আপনাদের এজ সংক্রান্ত প্রশ্নটা দেখ যে there have any age limit of undergrad or graduate program in Canada? Please reply. Right, no age limit নাই। Okay, good. আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে রেহানা আসপিয়া, I apologize যদি আমি ভুল প্রনাউন্স করে থাকি। অনেকেই বলে ফার্মেসি পড়তে হলে ওয়েল নন ইউনিভার্সিটিতেই পড়তে হবে, আদারওয়াইজ কোনো লাভ নেই পড়ে। তাহলে কি ইউনিভার্সিটি ম্যাটার করে এই ক্ষেত্রে? মানে বাংলাদেশের ওয়েল নন ফার্মেসি ইউনিভার্সিটিতে আমি বুঝলাম না কোশ্চেন। না, ওরা শুধু দেখবে যে 4 বছরের কোর্সটা সেটা অ্যাক্রিডিটেড ইউনিভার্সিটি থেকে কিনা, দ্যাটস অল। এখন যে ইউনিভার্সিটিতে বাংলাদেশে পড়ছি আমরা, সেটা যদি অ্যাক্রিডিটেড ইউনিভার্সিটি হয়, ওয়েল নোন ইজ ডিফারেন্ট, ওয়েল নোন ইজ আ ভেগ টার্ম। সো আমাকে ইয়েতে যেতে হবে যে হ্যাঁ আমার অ্যাক্রিডিটেড ইনস্টিটিউটে আমি পড়াশোনা করছি, অ্যাক্রিডিটেড কিনা এটাই দেখতে হবে। এক্স্যাক্টলি হ্যাঁ। সাফিনা বলেছে OSCE and qualifying exams do not require the brand name to memorize. হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমার ইউএসএ তে ব্যাপারটা অন্যরকম, প্রচুর ব্র্যান্ড নেম আসে পরীক্ষায়। নুসরাত হাসান বলেছে want a program on biological science, definitely we will do, thank you so much. আব্দুল্লাহ মামুন বলেছে থ্যাংক ইউ ডক্টর চৌধুরী ফারুকি, PhD, RPH, লক্ষ্য কর, and Dr. Mamun Rashid ভাইয়া for arranging. Oh, you are very welcome ভাইয়া। আচ্ছা, আমরা কোয়েশ্চেন দেখতে যাচ্ছি। হাসান প্রশ্ন করছে, what if I completed 5-year PharmD from another country like Turkey and then apply for RPH? Is the application criteria different based on the country you are completing your graduation? No, it's kind of same. Just ওরা দেখবে যে 4 বছরের কোর্স করা আছে। আচ্ছা, good. Is the job available for industrial pharmacist? যেটা অলরেডি ফারহানা কভার করেছে আগে। আচ্ছা, Ramim Khan বলেছে what about the scope in armed forces of Canada as pharmacist? Good question. ওখানেও RPH নেয়, RPH অনেক ফার্মাসিস্ট ওখানে, ওদের সেই বাট আর্ম ফোর্সে ঢোকার অনেক ক্রাইটেরিয়া আছে, পুলিশ ভেরিফিকেশন, দে উইল নট
ইউএসএ anyone যে সিটিজেন হতে হয়, গ্রিন কার্ড হলেও। দেখেন হ্যাঁ, আমি কখনো ট্রাই করিনি তো আমি জানি না। সো Right. তবে আমি জানি যে ফার্মাসিস্ট আছে আর্ম ফোর্সে, তবে ওদের এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট থাকে যেটা ফুলফিল Right, right, হ্যাঁ। ওকে, গুড। হাসিব তোকে বলছে যে গ্রেট টু নো আপু, অসাম আপু। হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে সবাই থ্যাংক ইউ হাসিব। এভরিবডি 1 ঘন্টা 25 মিনিট ধরে আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম আমাদের ফারহানা আপুর কাছ থেকে। এভরিবডি থ্যাংক ইউ সো মাচ। আজকের আমাদের স্পেশাল গেস্ট ডক্টর চৌধুরী ফারহানা ফারুকী ইজ নট ইউজড টু সুন্দর একটা presentation দিয়েছেন। আমাদের সঙ্গে আরো ছিলেন রাশিয়া এবং ডক্টর এখনো হয়নি, অমলান গাঙ্গুলি, ঢাকা ইউনিভার্সিটির আমাদের ছোট ভাই। তো এভরিবডি, ফারহানা, শেষে বিদায়ের আগে তোকে প্রশ্ন করে বলি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি আজকে আমাদের যে জ্ঞানের বন্যায় ভাসিয়ে দিয়েছেন আমরা থ্যাংক রিয়েলি ইউ সবাইকে। এবং ফারহানা যেটা করবে এরপরে সে তার সময় মতো একটু কমেন্ট নিচে কোশ্চেন করার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আপনারা কাইন্ডলি এই ইনফরমেশনটা আরো সবাইকে একটু শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই এটা জানতে পারে। And thank you so much. You all have a wonderful rest of your time. Like বাংলাদেশে এখন অলরেডি বোধহয় মধ্যরাতে বেশি হয়ে গেছে। Good night, Farhana. থ্যাংক ইউ সবাইকে। Take care. থ্যাংক ইউ অমলান, থ্যাংক ইউ রাশমিয়া। থ্যাংক ইউ। Thank Thank you. you, Amlan. Thank you, Rashmi. Bye. বাই, টেক কেয়ার। You too. Bye.